হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আমাদের লাস্ট ভিডিওতে আমরা নার্ভাস সিস্টেম সম্পর্কে আলোচনা করছিলাম, যেখানে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্পর্কে আলোচনা করেছিলাম, নার্ভাস সিস্টেমের স্কিম, সেখানে আমরা নিউরনস, নিউরোগ্লিয়াল সেলস সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড নিয়ে আলোচনা করব। তো শুরু করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছো তোমাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে এসএসসি, লাইফ সায়েন্স এবং বায়োলজি রিলেটেড সিলেবাসের যে টপিকগুলো আমি এই চ্যানেলে আলোচনা করছি তার ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সময় মতো পেয়ে যাও। আর চ্যানেলটি যারা অলরেডি দেখছো বাট সাবস্ক্রাইব করোনি তাদেরকেও রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো শুরু করা যাক তাহলে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্ট্রাকচার অফ ব্রেন, হিউম্যান ব্রেন, স্ট্রাকচার অফ ব্রেন। তো ব্রেনের স্ট্রাকচার অ্যান্ড ইটস অ্যাসোসিয়েটেড পার্টস এগুলো আলোচনা করার আগে আমরা ব্রেন সম্পর্কে একটু জেনে নিই যে আমাদের ব্রেন যখন তৈরি হচ্ছিল ডিউরিং এমব্রায়োজেনেসিস আফটার গ্যাস্ট্রুলেশন বা ডিউরিং গ্যাস্ট্রুলেশন আমাদের তো একটোডাম, এন্ডোডাম, মেসোডাম তৈরি হয়েছিল, বাট যখন আফটার গ্যাস্ট্রুলেশন আমার অর্গানগুলো তৈরি হচ্ছিল তখন আমরা জানি যে নিউরাল ক্যানাল তৈরি হয়েছিল বা নিউরাল টিউব তৈরি হয়েছিল। সেই নিউরাল টিউবটা এমব্রায়োনিক ডেভেলপমেন্টের মাধ্যমে আলটিমেটলি আমাকে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড দিয়েছিল। তো এই এমব্রায়োনিক স্টেজে যদি আমরা ব্রেন ডেভেলপমেন্টটা প্রথমে একটু জেনে নিই, যেহেতু শুরু থেকে আসছে এটা, তো এমব্রায়োনিক ডেভেলপমেন্ট অফ ব্রেন সেটা একটু আমরা জেনে নিই। সেটা কীরকম ছিল না, সেটা প্রথমেই ছিল একটা হচ্ছে আমার টিউব লাইক স্ট্রাকচার। টিউব লাইক স্ট্রাকচার, যে টিউবের প্রথম দিকটা সোলেন ছিল, তারপরে আবার সোলেন হয়ে সাপোজ এরকম একটা স্ট্রাকচার তৈরি করেছিল, রাইট? এরকম একটা পার্ট ছিল যেটা আমার আলটিমেটলি ব্রেন তৈরি করেছিল। তো নিউরাল টিউব বলেছিলাম, নিউরাল ক্যানাল, নিউরাল টিউব ফর্মেশন করেছিল যেটা থেকে ব্রেন অ্যান্ড স্পাইনাল করেছিল। এই টিউবের প্রথম পার্টটাকে আমরা বলছি প্রোসেনসেফালন, প্রোসেনসেফালন। মাঝের পার্টটাকে বলছি মেসেনসেফালন। একদম পরিশেষের এই সোয়েলিং বা খোলা অংশটাকে আমরা বলছি রম্বেনসেফালন, রম্বেনসেফালন। এই প্রোসেনসেফালনটাই পরবর্তীতে আমার গুরু মস্তিষ্ক আর ডায়েনসেফালন তৈরি করে। আচ্ছা, মেসেনসেফালন এটা পরবর্তীতে আমার মধ্য মস্তিষ্ক তৈরি করে। ফার্দার ইট উইল ডেভেলপ ইনটু মিড ব্রেইন। আর রম্বেনসেফালন ফার্দার ডেভেলপ হয়ে গিয়ে আমার পশ্চাৎ মস্তিষ্ক বা হাইন্ড ব্রেন তৈরি করবে, পশ্চাৎ মস্তিষ্ক তৈরি করবে। তো মস্তিষ্কের পার্টগুলোকে যদি আমরা ক্লাসিফাই করি, মস্তিষ্কের পার্টগুলোকে যদি আমরা একটা ছকের মাধ্যমে প্রকাশ করি তাহলে সেটা কী দাঁড়াবে সেটা একটু আমরা দেখে নিই। তারপর মস্তিষ্কের স্ট্রাকচারটা আমরা ড্র করব, সেখানে চিনব কোনটাকে কি বলছে। তো ক্লাসিফিকেশন অফ ব্রেন, ব্রেন পার্টস, ব্রেন পার্টসগুলো যদি আমরা দেখি, মস্তিষ্কের এক একটা অংশকে আমরা কীভাবে ভাগ করব। টোটাল যে মস্তিষ্কটা আফটার এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, এটা এমব্রায়োনিক ডেভেলপমেন্ট ছিল। আর এখন আমরা কি দেখছি, ব্রেন পার্টস আফটার এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, আফটার এমব্রায়োনিক ডেভেলপমেন্ট মানে ম্যাচিওর হয়ে যাওয়ার পর ব্রেনের অংশগুলো কটা ভাগে ভাগ হবে বা কী কী অংশ থাকবে সেটাকে আমরা বলতে পারি ফোর ব্রেন, মিড ব্রেন অ্যান্ড হাইন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্ক। ফোর ব্রেন আবার কী কী পার্ট নিয়ে গঠিত হয়েছে? ফোর ব্রেন যদি আমরা দেখি, মিড ব্রেন অ্যান্ড হাইন্ড ব্রেন এটা কী কী অংশ নিয়ে গঠিত হয়েছে। এগুলো তিনটে পার্ট। আমরা ব্রেনকে রিজিয়ন ওয়াইজ ফোর ব্রেন, মিড ব্রেন এবং হাইন্ড ব্রেন, সামনের ভাগ, মাঝের ভাগ এবং পিছনের ভাগ, তিনটে পার্টে ভাগ করতে পারি, যেটা অ্যাকর্ডিং টু প্রোসেনসেফালন, মেসেনসেফালন অ্যান্ড রম্বেনসেফালন হয়েছে। এবার ফোর ব্রেন কী কী পার্ট নিয়ে আমার তৈরি হয়েছে, যেমন ফোর ব্রেনের মধ্যে আমার তিনটে অংশ রয়েছে। একটা হচ্ছে আমার সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক, সেরিব্রাম। দ্বিতীয় হচ্ছে আমার ডায়েনসেফালন, ডায়েনসেফালন। তিন নম্বর হচ্ছে অলফ্যাক্টরি লোব, অলফ্যাক্টরি খণ্ডক বা লোব। ডায়েনসেফালন আবার ইন টার্মস তিনটে পার্ট নিয়ে গঠিত। একটাকে বলছি এপিথ্যালামাস, এপিথ্যালামাস, দেন
থ্যালামাস অ্যান্ড হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস কেমন? আচ্ছা, এবার মিড ব্রেনে চলে যাই। মিড ব্রেন কী কী অংশ নিয়ে গঠিত? মিড ব্রেন দুটো ইম্পর্টেন্ট পার্ট নিয়ে গঠিত। একটাকে বলে কর্পোরা কোয়াড্রিজেমিনা আর আরেকটা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কাল। ওকে, কর্পোরা কোয়াড্রিজেমিনা আবার দুটো অংশ নিয়ে গঠিত। এটা হচ্ছে সুপিরিয়র কলিকিউলি, ইনফিরিয়র কলিকিউলি। সুপিরিয়র কলিকিউলাই বা কলিকিউলি যাই বলো, কলিকিউলি। আরেকটা হচ্ছে ইনফিরিয়র কলিকিউলি। সুপিরিয়র মানে উপরে, ইনফিরিয়র মানে নিচে, আমরা বুঝতেই পারছি, কলিকিউলি। ওকে, আচ্ছা, সেরিব্রাল পেডাঙ্কালের আর কোনো ভাগ নেই। পরে হলো হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেন আবার কী কী পার্ট নিয়ে গঠিত? হাইন্ড ব্রেন আমার তিনটে পার্ট নিয়ে গঠিত। এক হচ্ছে পন্স, দুই হচ্ছে মেডুলা, আর তিন হচ্ছে সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। সেরিবেলাম, আগেরটা ছিল সেরিব্রাম, এটা হচ্ছে সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। ওকে, এটা সেরিব্রাম বা এর আরেকটা নাম ছিল গুরু মস্তিষ্ক, রাইট? আর ওদিকে সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। তো এইটা হয়ে গেল আমার ব্রেনের মেন পার্টসগুলো আফটার এমব্রায়োনিক ডেভেলপমেন্টস। ওকে, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। এবারে এইখানে একটা জিনিস আমরা মাথায় রাখবো, এই যে মিড ব্রেনের টোটাল পার্টগুলো আমরা যদি ছকে দেখি, এই মিড ব্রেনের টোটাল পার্ট, এটাকে নাও মিড ব্রেনের টোটাল পার্ট, আর হাইন্ড ব্রেনের জাস্ট অনলি পন্স আর মেডুলাকে নাও, এক্সেপ্ট সেরিবেলাম। এই অঞ্চলটা মিলে তৈরি করে ব্রেন স্টেম। এটা নিয়ে কি তৈরি করে? ব্রেন স্টেম। প্রশ্ন আসতে পারে ব্রেন স্টেম কোন কোন পার্টগুলো নিয়ে গঠিত। বেসিক্যালি আমরা বলবো মিড ব্রেন অ্যান্ড হাইন্ড ব্রেন নিয়ে, বাট হাইন্ড ব্রেনের আমার শুধু সেরিবেলাম বা লঘু মস্তিষ্কটা ব্রেন স্টেমের মধ্যে থাকবে না। সো ব্রেন স্টেম কী দিয়ে গঠিত? মিড ব্রেন অ্যান্ড হাইন্ড ব্রেন এক্সেপ্ট সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। তো এই যে ব্রেনটা, এই ব্রেনটার ওয়েট কত? হাউ মাচ ম্যাচিওর ব্রেন ওয়েট? ম্যাচিওর ব্রেনের ওয়েট আমার 1.2 কেজি টু 1.4 কেজি, ইট উইল ভ্যারিজ 4 কেজি। এবং এই ব্রেনের মধ্যে নিউরনস কতগুলো আছে? 10,000 মিলিয়ন, 10,000 মিলিয়নস নিউরনস আর দেয়ার উইথিন ইউর ব্রেনস। নিউরনস আছে, তাহলে নিউরোগ্লিয়া কত আছে? আমরা পড়েছিলাম নিউরোগ্লিয়া আর নিউরন 50% অ্যাবভ নিউরোগ্লিয়া থাকে। তো 10,000 মিলিয়ন যদি নিউরনস থাকে, তাহলে অবভিয়াসলি 10,000 মিলিয়ন নিউরনের থেকে বেশি থাকবে আমার নিউরোগ্লিয়া সেলসগুলো। ওকে, তো এটা আমাদের আউটলাইন স্ট্রাকচার। এবার এটাকে আমরা একটা ইমেজের মাধ্যমে আমরা এই ব্রেনের পার্টসগুলোকে বুঝে নেব। তো এই ছবিটা আমি ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের ব্রেন আমরা যদি ড্র করি, এরকম একটা পার্ট। আচ্ছা, এর মধ্যে আমার রয়েছে, এটা স্কাল যদি ধরি, তাহলে স্কালের পরের লেয়ারটাই হচ্ছে আমার মেনিনজেস। স্কালের পরের লেয়ারটা কী হবে? মেনিনজেস। দেয়ার আফটার আমার ব্রেনের ফোল্ডগুলোকে আমি দেখতে পারবো। ওকে, ভাঁজ এবং তার খাঁজ। সো ব্রেন এখান থেকে আমার স্টার্ট হচ্ছে। ওকে, এখান থেকে অলফ্যাক্টরি লোব, এই হচ্ছে আমার ব্রেনের পার্টসগুলো। আচ্ছা, এবারে এর মধ্যে চলে আসবে আমার এরকম একটা বিশেষ পার্ট দেখতে পারবো আমরা এখানে। ওকে, তারপরে আমরা এরকম একটা অংশ দেখতে পারবো। এখানে এটা দেখতে পারবো আমরা, এরকম একটা অংশ। আচ্ছা, তারপর এখান থেকে আমরা মোটামুটি এরকমই
আর একটু আসবে। হাইপোথ্যালামাস, ওকে। আচ্ছা, হাইপোথ্যালামাসের ঠিক এইখান থেকেই আমার শুরু হবে মিড ব্রেনের পার্টগুলো। মিড ব্রেনের পার্টটাকে একটু লাল করে দিই, ছোটো করে দিই। এখানে কর্পোরা কোয়াড্রিজেমিনা, এটা হয়ে যাবে সেরিব্রাল পেডাঙ্কল, এটা আমার কর্পোরা কোয়াড্রিজেমিনা। দেয়ার আফটার এখান দিয়ে শুরু হবে আমার পন্স অ্যান্ড মেডুলা অবলাঙ্গা। সো এইভাবে এটা নেমে যাবে, ওকে। আর এইখানটায় থাকবে আমার সেরিবেলাম, ওকে। এরকম স্ট্রাকচার রয়েছে সেরিবেলাম। আর এখান দিয়ে আমার ব্রেন স্টেম নেমে গেছে, স্পাইনাল কর্ড, কর্ডাক্ট, ওকে। এরকম একটা স্ট্রাকচার দেখতে পারবো আমরা আমাদের হিউম্যান ব্রেনের। তো সবচেয়ে বাইরের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এটা হয়ে যাবে আমার করোটি বা স্কাল। আচ্ছা, তারপরে যেটা দেখতে পাচ্ছি লেয়ার, এটাকে আমরা বলবো মেনিনজেস, মস্তিষ্কের আবরণ। মেনিনজেস যেটাকে স্কালের সঙ্গে ফ্রিকশন থেকে, সংঘর্ষ থেকে বাঁচায়। তারপর আমরা দেখতে পাচ্ছি এই বিরাট বড় একটা পার্ট যেটাকে আমরা বলছি সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক, ওকে। আচ্ছা, এবার গুরু মস্তিষ্কের এইখানটা একটা ব্লু কালারের কভারিং দেখতে পাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি এটা ল্যাটারাল ভিউ দেখতে পাচ্ছি ব্রেনের। তো গুরু মস্তিষ্কের দুটো ফোল্ড রয়েছে, ওইদিকে আরেকটা আমার হেমিস্ফিয়ার রয়েছে। তো দুটো হেমিস্ফিয়ারকে জুড়ে রেখেছে যে কানেকশনটা, এই নীল রঙের, এটাকে আমরা বলছি কর্পাস ক্যালোসাম। এটাকে আমরা কী বলছি? কর্পাস ক্যালোসাম বা গুরু মস্তিষ্কের যোজক বলে থাকি আমরা এটাকে, কর্পাস ক্যালোসাম, রাইট। কর্পাস ক্যালোসামের পর এই জায়গাটা আমার রয়েছে ডায়েনসেফালন। এই জায়গাটায় কী বলা হচ্ছে? ডায়েনসেফালন, ওকে। তো এই ডায়েনসেফালনের একদম উপরে রয়েছে আমার এপিথ্যালামাস, উপরে একদম সবার উপরে রয়েছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড এপিথ্যালামাস। এপিথ্যালামাস, থ্যালামাসের উপরে, তাহলে এইটা কি হয়ে যাবে? এইটা হয়ে যাবে আমার থ্যালামাস। এবং থ্যালামাসের নিচে যেটা আছে এই যে অংশটা, এটাকে আমরা বলছি হাইপোথ্যালামাস। এটা আমরা কি বলবো? হাইপোথ্যালামাস, রাইট। আচ্ছা, হাইপোথ্যালামাস থেকে এই জায়গাটা একটা স্টক দিয়ে একটা স্ট্রাকচার ঝুলে রয়েছে, এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, যেটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। নিউরো এন্ডোক্রাইন সিস্টেম আমরা ক্লাসগুলোতে পড়ানো হয়, ছোটো ক্লাসগুলোতে 11, 12 বা 9, 10 আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে লাইফ সায়েন্স, সেখানে কিন্তু এন্ডোক্রাইন সিস্টেম এবং নার্ভাস সিস্টেম দুটোকে কম্পাইল করে পড়ানো হয়, কারণ দুটো সিস্টেমই খুব ইম্পর্টেন্ট। দুটো কোঅর্ডিনেশন করে আমাদের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিগুলো কন্ট্রোল করে থাকে। আমাদের বাকি যে সিস্টেমগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করে কিন্তু নিউরো নার্ভাস সিস্টেম অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম। দ্যাটস ওয়াই চ্যাপ্টারগুলোকে কম্বাইন করে দেওয়া হচ্ছে নিউরো এন্ডোক্রাইন সিস্টেম বলে। তো পিটুইটারি গ্ল্যান্ড ইজ নট পার্ট অফ আওয়ার নার্ভাস সিস্টেম, পিটুইটারি গ্রন্থি, বাট এটা হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়, তো এখানে দেখানো হলো। আচ্ছা, এবারে এপিথ্যালামাসের এই জায়গাটায় দেখো একটা সুন্দর একটা অংশ দেখতে পাচ্ছি আমরা এপিথ্যালামাসের, যেটা একটা গ্রন্থি, এর নাম হচ্ছে পাইনিয়াল গ্রন্থি বা পিনিয়াল বডি। এর নাম কি? পিনিয়াল বডি। পিনিয়াল বডি আমরা জানি ভালো মতোই যে পিনিয়াল বডি থেকে একটা হরমোন বেরোয় যার নাম মেলাটোনিন, তাই না? পিনিয়াল বডি থেকে যে হরমোন বেরোয় তার নাম মেলাটোনিন। আচ্ছা, তারপরেই শুরু হচ্ছে আমার মিড ব্রেন, যেখানে এই লাল রঙের অংশ দেখতে পাচ্ছ, এটাকে বলছে কর্পোরা কোয়াড্রিজেমিনা। কর্পোরা কোয়াড্রিজেমিনা। আচ্ছা, এইদিকে রয়েছে আমার সেরিব্রাল পেডাঙ্কল, সেরিব্রাল পেডাঙ্কল। এবং তারপরে ব্লু কালারের আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এই জায়গাটাকে আমরা বলছি পন্স, এই জায়গাটাকে আমরা বলছি মেডুলা। আর পেছনে রয়েছে আমার এটারও প্রোটেক্টিভ কভারিং থাকে, জাস্ট লাইক মেনিনজেস
এখানেও মেনিনজেসের আবরণ দেখতে পারবো আমরা। ওকে, এটা হচ্ছে আমার সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক, সেরিবেলাম আর লঘু মস্তিষ্ক। আর এই যে গ্যাপটা রয়েছে, এই মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে আমরা বলছি নিউরাল ক্যানাল, যেখানে সিএসএফ রয়েছে। নিউরাল ক্যানাল, এর ভেতরে কি থাকে? মস্তিষ্ক মেরুরস বা সিএসএফ বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। তো সেরিব্রো স্পাইনাল ফ্লুইড নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। বাট এই স্ট্রাকচারের পর এবার যেটা আমরা পড়বো, তো এখানে আমরা ফোর ব্রেন, মিড ব্রেন এবং হাইন্ড ব্রেনের পার্টগুলো কিন্তু আমরা দেখে নিলাম। ওকে, তো দেখো এই ব্রেন স্টেম, একটা ব্রেন তার স্টেম কাণ্ডটা বেরোচ্ছে কোথা থেকে? এই মিড ব্রেন, এই মিড ব্রেন কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরিব্রাল পেডাঙ্কেল, আর আমার কি রয়েছে? পন্স আর মিডল অবলঙ্গাটা। এইটাকে যদি বাদ দিই, সেরিবেলামটাকে বাদ দিয়ে আমার ব্রেন স্টেমটা তৈরি হচ্ছে এই জায়গাটা। জাস্ট ইমাজিন করো এই জায়গাটা কি তৈরি হচ্ছে? একটা স্টেম লাইক স্ট্রাকচার, কাণ্ডের মতো স্ট্রাকচার তৈরি হচ্ছে এই জায়গাটা, তাই না? সেরিবেলাম বা লঘু মস্তিষ্কটাকে বাদ দিলে এটাকে আমরা বলছিলাম ব্রেন স্টেম, রাইট? তাহলে ব্রেন স্টেম আমার মিড ব্রেন অ্যান্ড হাইন্ড ব্রেন দিয়ে তৈরি হয়, এক্সেপ্ট সেরিবেলাম। ওকে, তো এবার মেনিনজেস যে রয়েছে আমার মস্তিষ্কের আবরণী, তো এই মেনিনজেসের আবার 3টা লেয়ার থাকে, এটা আমরা জানি ভালো মতোই। তো মেনিনজেস সম্পর্কে একটু দেখে নিই আমরা। মেনিনজেস এখান থেকেও প্রশ্ন আসতে পারে। ইট হ্যাজ গট 3 লেয়ার। সবচেয়ে বাইরের লেয়ারটাকে আমরা বলি, মানে স্কালের পরে যে লেয়ারটা রয়েছে, এই যে স্কাল, তারপরে একদম আউটার মোস্ট লেয়ার, সেটাকে আমরা বলছি ডুরা ম্যাটার। দূরের বস্তু, ডুরা আমরা মনে রাখতে পারি সবচেয়ে দূরের যে বস্তু, এইভাবে ডুরা ম্যাটার। তারপরে রয়েছে অ্যারাকনয়েড ম্যাটার, মাঝামাঝি রয়েছে অ্যারাকনয়েড ম্যাটার। আর সবচেয়ে কাছের, ব্রেনের একদম সবচেয়ে প্রিয়, সেটা হচ্ছে পিয়া ম্যাটার। এইভাবে আমরা মনে রাখতে পারি, পিয়া ম্যাটার। ওকে, তো এই 3টা লেয়ারে বিভক্ত রয়েছে কি আমার মেনিনজেসের কাজ কি? ব্রেনকে প্রোটেক্ট করা স্কালের সঙ্গে ফ্রিকশন থেকে, সংঘর্ষের হাত থেকে। তো এটা একটা স্ট্রাকচার দিয়ে আমরা বুঝি। সাপোজ এইটা আমার স্কাল, সাপোজ এটা আমার কি, আচ্ছা ব্ল্যাক কালার দিয়ে করি স্কালটাকে। এইটা আমার স্কাল, সাপোজ এটা আমার খুলি বা করটি। এটা কি আমার, এদিকে দিই, করটি বা স্কাল। এবার স্কালের পরে রয়েছে মেনিনজেসের একদম প্রথম লেয়ার, সেটা হচ্ছে ডুরা ম্যাটার। সাপোজ এইটা ধরো ডুরা ম্যাটার, এইটা কি ডুরা ম্যাটার। তারপরে জালের মতো বিস্তীর্ণভাবে রয়েছে, জালের মতন এরকম একটা লেয়ার রয়েছে, যেটাকে আমরা বলছি অ্যারাকনয়েড ম্যাটার। যেটাকে আমরা কি বলছি? অ্যারাকনয়েড ম্যাটার। এই অ্যারাকনয়েড কথাটা এসছে অ্যারাকনিডা নাম থেকে। অ্যারাকনিডা হচ্ছে একটা খুব সম্ভবত আর্থ্রোপোডা, ফাইলাম আর্থ্রোপোডার আন্ডারে, ক্লাস ইনসেক্টের আন্ডারে একটা ফ্যামিলি হচ্ছে অ্যারাকনিডা। তো যার আন্ডারে আমার স্করপিয়ন, স্পাইডার এরা পড়ে। তো স্পাইডার তো জাল ফরমেশন করে, তো সেইখান থেকে এই যে জালের মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটার নাম হয়েছে অ্যারাকনিডা। তো এইটা আমার কি ডুরা ম্যাটার, এইটা হচ্ছে আমার ডুরা ম্যাটার, রাইট? ডুরা ম্যাটার। আচ্ছা, তারপরে রয়েছে আমার অ্যারাকনয়েড ম্যাটার। এটা কি রয়েছে আমার? অ্যারাকনয়েড ম্যাটার, জাস্ট মেস লাইক স্ট্রাকচার। ওকে, এবং তারপরে সবচেয়ে হাইলি ভাস্কুলারাইজ যেটা রিজন, যেটার মধ্যে ফোল্ড দেখা যায়, এইরকম রয়েছে আমার পায়া ম্যাটার। এটা কি রয়েছে আমার? পায়া ম্যাটার। এটা কি হাইলি ভাস্কুলারাইজড, একটা লেয়ার, সবচেয়ে কাছের লেয়ার। তো এখানে আমার ব্লাডের কানেকশন রয়েছে, ঠিক আছে? হাইলি ভাস্কুলারাইজড মানে এখানে আমার ব্লাডের কানেকশন রয়েছে। এবারে এইখান থেকে যেটা প্রশ্ন আসে, এই যে ডুরা ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটার, এর মাঝখানে একটা গ্যাপ রয়েছে দেখতে পাচ্ছি আমরা। এই গ্যাপটাকে বলা হয় সাব অ্যারাকনয়েড স্পেস। দিস গ্যাপ ইজ নোন অ্যাজ সাবডুরা স্পেস। এটাকে কি বলা হয়? সাবডুরা স্পেস, সাবডুরা স্থান বা স্পেস, যাই বলো। আচ্ছা, তারপরে অ্যারাকনিডা তো ফ্যামিলি, আর্থ্রোপোডার একটা ফ্যামিলি। সেই অ্যারাকনিডা থেকে এসছে অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার। এই যে পিয়া ম্যাটার বা পায়া ম্যাটার, তার মাঝের যে স্পেসটা রয়েছে, এটাকে বলা হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস। এটাকে কি বলা হচ্ছে? সাব অ্যারাকনয়েড স্পেস, সাব অ্যারাকনয়েড স্পেস। ওকে,
তো এটা হয়ে গেল আমার স্ট্রাকচার অফ ব্রেন, এবং সেখানে আমরা মেনিনজেসের স্ট্রাকচারগুলো এবং তার 3টা লেয়ার সম্পর্কে জানলাম। নেক্সট আমরা আমাদের যে আউটলাইন স্কিমটা করলাম আমরা, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, সেখানে সবার প্রথমে আমরা আলোচনা করেছিলাম সেরিব্রাম, তারপরে ছিল ডাইনসেফালন, তারপরে ছিল অলফ্যাক্টরি লোব। তো এই যে জায়গাটা রয়েছে এখানে অলফ্যাক্টরি লোবটা আমরা দেখানো হয়নি, একদম গুরু মস্তিষ্কের নিচের এই জায়গাটা, এই দিকটাতেই রয়েছে কে অলফ্যাক্টরি লোব। এখানে কি রয়েছে অলফ্যাক্টরি লোব, অলফ্যাক্টরি লোব। এটা আমরা লোবগুলো পড়বো, প্যারাইটাল লোব, ফ্রন্টাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব, তখন এটা আলোচনা করা যেত, বাট 3টা পার্ট যেহেতু আমরা ভাগ করেছিলাম সেরিব্রাম, ডাইনসেফালন অ্যান্ড অলফ্যাক্টরি লোব, তো অলফ্যাক্টরি লোবটা আমার গুরু মস্তিষ্কের একদম নিচের দিকে থাকে। ওকে, তো এটা আমি ইরেজ করে দিচ্ছি। নেক্সট আমরা সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক সম্পর্কে আলোচনা করব, তারপর আমাদের ডাইনসেফালন সম্পর্কে আলোচনা করব, তারপর আমরা মিড ব্রেন চলে যাব, তারপর হাইন্ড ব্রেনে পন্স এবং মিডল অবলংটা নিয়ে আলোচনা করব, দের একটা সিএসএফ নিয়ে আলোচনা করব, তারপর আমরা স্পাইনাল কর্ড করব। তো এটা আমি ইরেজ করে দিচ্ছি। ব্রাম বা গুরু মস্তিষ্ক, আমরা নেক্সট আলোচনা করব কি গুরু মস্তিষ্ক। তো গুরু মস্তিষ্ক দুটি গোলার্ধে বিভক্ত আমরা দেখেছি। আমরা যদি ব্রেনটা সাইড পার্ট দেখলাম, এবার যদি আমরা এইভাবে দেখি তাহলে এরকম দেখতে পারবো আমরা যে দুটো গোলার্ধ রয়েছে, লঘু মস্তিষ্ক এরকম ভাগ রয়েছে। ওকে, দিয়ে একটা এরকম পন্স মিডল অবলংটা হয়ে গেছে। তো এই দুটো কি, এই দুটো হচ্ছে আমার গুরু মস্তিষ্কের দুটো গোলার্ধ বা হেমিস্ফিয়ার। এগুলো কি বলছে হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার লেফট অ্যান্ড রাইট। ওকে, তো হেমিস্ফিয়ার আমরা বলছি, এটাও কি সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ার, দুটো গোলার্ধ। গুরু মস্তিষ্ক কী রয়েছে আমার দুটো গোলার্ধ রয়েছে। এবার এই প্রত্যেকটা গোলার্ধের মধ্যে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, যেরকম অসংখ্য ভাঁজ রয়েছে, ফোল্ডস রয়েছে, এই ভাঁজগুলোকে কি বলে ফোল্ডস। এই যে ফোল্ডসগুলো রয়েছে, এই যে ভাঁজগুলো এর আগের পার্টে আমরা করেছি, এই যে ভাঁজ, এগুলো হচ্ছে ভাঁজ, এগুলোকে কি বলছি আমরা ভাঁজ বা ফোল্ডস। এই ফোল্ডসগুলোর নাম হচ্ছে গাইরাস বা জাইরাস, জাইরাস বলো বা গাইরাস যাই বলো। ওকে, ইন সিঙ্গুলার ফর্ম, আর প্লুরাল ফর্মে গাইরি, প্লুরাল ফর্মে কি বলে গাইরি, প্লুরাল ফর্ম। সিঙ্গুলার ফর্ম এ জাইরাস, সিঙ্গুলার, দিস ইজ সিঙ্গুলার। ওকে, আর জাইরি মানে প্লুরাল। আর মাঝে এই যে জায়গাগুলো যেখানে আমার একটা গ্রুপস তৈরি হচ্ছে গুরু মস্তিষ্কের, এখানে গ্রুপসগুলো, এই যে খাঁজ বা গ্রুপস, এই খাঁজ বা গ্রুপসগুলোরই আরেকটা নাম হচ্ছে সালকাস, আরেকটা নাম কি সালকাস, গাইরাস অ্যান্ড সালকাস। তো এই গুরু মস্তিষ্কের যদি একদম সবচেয়ে বাইরের দিকে দেখি, সবচেয়ে বাইরের দিকটা এই পার্টটা, এই ধরো গুরু মস্তিষ্ক, এটা তার বাইরের পার্ট। এই বাইরের পার্টটা কি থাকে একদম ধূসর কালারে থাকে, এটাকে কি বলা হয় গ্রে ম্যাটার, এটাকে কি বলা হয় গ্রে ম্যাটার বা ধূসর বস্তু। এটা আমরা পড়েছি যে মস্তিষ্কের বাইরের দিকে, গুরু মস্তিষ্কের বাইরের দিকে ধূসর বস্তু থাকে, ভেতরের দিকে কি থাকে, এই জায়গাটাকে আমরা কি বলছি হোয়াইট ম্যাটার বা শ্বেত বস্তু, হোয়াইট ম্যাটার বা শ্বেত বস্তু। এবারে কথা হচ্ছে কেন একটা হোয়াইট ম্যাটার, কেন একটা গ্রে ম্যাটার। গ্রে ম্যাটার কেন বলছি এই জায়গাটাকে, কারণ এই জায়গাটাতে আমার এই যে নিউরনসগুলোর তার সেল বডিগুলো আছে, সাপোজ এইখানে সব সেল বডিগুলো একত্রিত হয়ে আছে, সেল বডিগুলো এই জায়গাটায় একত্রিত হয়ে আছে, নট অ্যাকশন। তো এই যে সেল বডিগুলো এই জায়গা, এই পার্টগুলো রয়েছে আমার কর্টেক্সের দিকে, সেরিব্রাল কর্টেক্সের দিকে, আর এটা রয়েছে ভেতরের দিকে। ওকে, এই দিকটা, তাহলে এইটা হচ্ছে বাইরের দিক, এটা হচ্ছে ভেতরের দিক। তাহলে এই জায়গায় যেহেতু এরা খুব ঘনভাবে রয়েছে কোষগুলো, এক ডেন্স রয়েছে একটা কারণ, আর অ্যাকশনগুলোর মাঝে অনেক গ্যাপ রয়েছে দুটো কারণ। তো এই ব্রেন পার্টটাকে যখন আমরা দেখবো, তো এই জায়গাটা আমরা লাইটার পার্ট দেখবো, এই জায়গাটা ডিপার পার্ট দেখবো। তো এইটাকে আমরা কী বলছি গ্রে ম্যাটার। এটা এই যে বাইরের পার্টটা, এটা কী হচ্ছে গ্রে ম্যাটার। সেল বডিগুলো আছে এখানে, এগুলো কি নিউরনের সেল বডি বা কোষ দেহ। ওকে, আর এগুলো কি অ্যাকশন। তো এখানটা হয়ে গেল আমার হোয়াইট ম্যাটার, ওই জন্য ভেতরটা আমার কী হয় হোয়াইট থাকে ইন কেস অফ ব্রেন, হোয়াইট ম্যাটার। এবারে কথা হচ্ছে শুধু কি সেল বডিগুলো থাকার জন্য গ্রে ম্যাটার হয় না, এবার এর মধ্যে যে নিজল গ্র্যানিউলগুলো রয়েছে এগুলো অ্যাকচুয়ালি গ্রে ম্যাটার, মানে গ্রে ইন কালার। এই নিজল গ্র্যানিউলগুলো থাকার জন্য, এই যে নিজল দানা, এই যে নিজল দানা,
এই নিজল দানাগুলো থাকার জন্য কিন্তু এটা গ্রে ম্যাটার বলা হয়, যেটা স্পাইনাল কর্ডের ক্ষেত্রে উল্টে যায়। স্পাইনাল কর্ডের ক্ষেত্রে ভেতরের দিকে গ্রে ম্যাটার থাকে, বাইরের দিকে হোয়াইট ম্যাটার থাকে। এটা আমরা স্ট্রাকচার যখন স্পাইনাল কর্ডে করবো তখন আবার দেখে নেবো। তাহলে এই বেসিক এই জিনিসটা হচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট সেরিব্রাল কর্টেক্স বা সেরিব্রাল হেমিস্ফিয়ারের জন্য। আচ্ছা, আবার এই দুটো যখন আমরা দেখছি, এই দুটো মাঝখানে আবার জোড়া লাগানো আছে। ওকে, এইটা যদি আমার সেরিব্রাল কর্টেক্স হয় তাহলে এই দুটো কী হবে, জোড়া লাগানো থাকবে নিচের দিকে, রাইট। গুরু মস্তিষ্কটা এটা তো উপরের দিকটা, নিচের দিকটাতে কি থাকবে, জোড়া লাগানো আছে। দুটোর মধ্যে একটা কানেকশন বা ব্রিজ আছে, যেটাকে আমরা কি বলেছিলাম, কর্পাস ক্যালোসাম, যোজক বা কর্পাস ক্যালোসাম। এটা গুরু মস্তিষ্ক সেরিব্রাল হেমিস্ফিয়ার, দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার নিচের দিকে জোড়া লাগানো আছে কার দ্বারা, কর্পাস ক্যালোসাম। আগের ইমেজে আমি দেখিয়েছি ক্যালোসাম, কর্পাস ক্যালোসামটা কীভাবে থাকে। ওকে, তো এই কর্পাস ক্যালোসামটা কী জিনিস না, মায়োলিনেটেড অ্যাক্সন। এটা কী জিনিস, মায়োলিনেটেড অ্যাক্সন। অনেকগুলো মায়োলিনেটেড অ্যাক্সন যখন থাকে সেগুলো তৈরি করে কি আমার না, কর্পাস ক্যালোসাম বা যোজক তৈরি করে আমার, রাইট। আচ্ছা, এবার এই সেরিব্রাম বা গুরু মস্তিষ্কের কতগুলো পার্টস নিয়ে আমরা আলোচনা করব। গুরু মস্তিষ্ক, এই গুরু মস্তিষ্কের পার্টসগুলো আমরা আলোচনা করব। জায়গা রয়েছে আমাদের, দেখি করা যায় কিনা এইটার মধ্যেই। একটাকে আমরা বলছি ফ্রন্টাল লোব, ফ্রন্টাল লোব। আরেকটাকে আমরা বলছি প্যারাইটাল। আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টেম্পোরাল, টেম্পোরাল। আর একটা অক্সিপিটাল, আর একটা কি, অক্সিপিটাল খণ্ড বা লোব। কীরকম, ধরো এই যে ব্রেনটা, সাপোজ এটা ব্রেন, বিশেষ করে গুরু মস্তিষ্ক। তো গুরু মস্তিষ্কের এই পার্টটা ধরো ফ্রন্টাল, এই পার্টটাকে কী বলছি আমরা, ফ্রন্টাল। আচ্ছা, এই যে এই পার্টটা উপরের দিকের, এই পার্টটাকে আমরা বলছি প্যারাইটাল। আর এই যে কানের কাছে এই জায়গাটা রয়েছে এটা টেম্পোরাল, আর পেছন দিকে রয়েছে আমার অক্সিপিটাল লোব। তাহলে আমি ডোনেট করছি ফ্রন্টাল ফর এফ, প্যারাইটাল ফর পি, টেম্পোরাল ফর টি, আর অক্সিপিটাল ফর ও। ওকে, এরকম আমার এটা তো সেরিব্রামটা, এই শুধু সেরিব্রামটা এরকম পার্টে আমার বিভক্ত রয়েছে। তো এই ফ্রন্টাল লোবের কাজ, প্যারাইটাল লোবের কাজ, টেম্পোরাল লোবের কাজ এবং অক্সিপিটাল লোবের কাজগুলো খুব ইম্পর্টেন্ট, খুব শর্টে আমরা সেগুলো পড়ে নেব। ফ্রন্টাল লোবের কাজ হচ্ছে মেমোরি স্টোর করা। ফ্রন্টাল লোবের কাজ কি আমার, টু কালেক্ট মেমোরি, মেমোরি ডেভেলপ করা, তাই না। আর কি কাজ হতে পারে, এর আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আইকিউ, ইন্টেলিজেন্ট কোশেন্ট, সেটাকে নির্ধারণ করা। আচ্ছা, আমাদের যে আবেগগুলো অর্থাৎ ইমোশনসগুলো সেইগুলো নিয়ন্ত্রণ করা। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আমার কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি, কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি কেন বলছি, আমাদের যে ভলেন্টারি মুভমেন্টস অফ মাসেল, অর্থাৎ আমাদের যে ঐচ্ছিক পেশির নিয়ন্ত্রণ, ভলেন্টারি মুভমেন্ট অফ মাসেলস, সেটার কন্ট্রোল সেন্টার কোথায় রয়েছে, ফ্রন্টাল লোবে রয়েছে। অর্থাৎ মেমোরি আমার ফ্রন্টাল লোবে স্টোর হচ্ছে, আইকিউ ডেভেলপমেন্ট ফ্রন্টাল লোবে হচ্ছে, ইমোশনস আমার ফ্রন্টাল লোবে আছে, ভলেন্টারি মুভমেন্ট মানে ঐচ্ছিক পেশি আমার হাত পা চলাচল করছি, এইগুলোর কন্ট্রোল সেন্টার কোথায় রয়েছে, গুরু মস্তিষ্কের ফ্রন্টাল লোবে রয়েছে। আর কি রয়েছে, আমি যে কথা বলছি, স্পিচ সেন্টার বা বাক কেন্দ্র, এটাও রয়েছে আমার গুরু মস্তিষ্কের ফ্রন্টাল লোবে, বাক কেন্দ্র, যেটাকে আমরা বলতে পারি ব্রোকাস এরিয়া। স্পিচ সেন্টার বা বাক কেন্দ্রকে আরেকটা কী নামে ডাকা হয়, ব্রোকাস এরিয়া। এটাকে কী নামে ডাকা হয়, ব্রোকাস এরিয়া। ব্রোকাস, এটা আমরা মনে রাখবো, এটা আসতে পারে পরীক্ষায়, ব্রোকাস এরিয়া, রাইট। কাকে বলছি না, স্পিচ সেন্টারকে বলছি, গুরু মস্তিষ্কের ব্রোকাস এরিয়া। এবারে চলে যাই প্যারাইটাল লোব। প্যারাইটাল লোবের কাজ কি, প্যারাইটাল লোবের কাজ হচ্ছে এই যে আমি দাঁড়িয়ে আছি একটা জায়গায়, যে আমার যে সেন্স, আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা আমি উপরে দাঁড়িয়ে আছি, নিচে দাঁড়িয়েছি, মাটিতে পা রেখে আছি, বা কোনো একটা জায়গায় আছি, পজিশন অফ স্পেস, আমি কোন জায়গায় আছি, আমি কোথাও একটা বসে আছি, কোথাও শুয়ে আছি, আমার পজিশনটা কীরকম আছে সেইটা আমাকে বুঝতে সাহায্য করছে কে, প্যারাইটাল লোব। সেই সেন্সটা আমার কন্ট্রোল হচ্ছে কোথা থেকে, প্যারাইটাল লোব থেকে। ওকে, তো ফ্রন্টাল লোব এইখানে,
এই ফ্রন্টাল লোবে একটা বোনস রয়েছে, রাইট? এটা দিয়ে আমাদের স্কালটা ঢাকা থাকে, ফ্রন্টাল বোল বলি আমরা, মানে আমাদের যে খুলি বা করোটি সেটা তো কতগুলো পার্টে বিভক্ত, ফ্রন্টাল পার্ট, প্যারাইটাল পার্ট, টেম্পোরাল পার্ট, অক্সিপিটাল পার্টে বিভক্ত। ওকে, তো এগুলো কভার করা থাকে। তো এই প্যারাইটাল লোব যেটা, এই প্যারাইটাল লোবের ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পজিশন অফ স্পেস, অর্থাৎ অবস্থার নির্ণয়, কোন জায়গাটায় আছি সেটা বুঝতে সাহায্য করে, অবস্থার নির্ণয় করতে সাহায্য করে, কিভাবে আছি আমরা। দুই, খুবই ইম্পর্টেন্ট প্যারাইটাল লোবের, সেটা হচ্ছে আমাদের ফ্যাশন সেন্স। আমাদের মধ্যে যে ফ্যাশন সেন্স সেটাও কন্ট্রোল করছে কে? প্যারাইটাল লোব। ওকে, আচ্ছা। তারপরে ধরো আমরা কখনো ম্যাপ দেখছি বা ছোটোবেলায় ঘড়ি দেখা প্রথম শিখি, সেগুলো সেন্টার কোথায় নিয়ন্ত্রণ হয়? প্যারাইটাল সেন্টারে। ম্যাপ দেখা, ঘড়ি দেখতে শেখা, এগুলোর কেন্দ্র কোথায় রয়েছে? প্যারাইটাল লোবে। এবার চলে আসি টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবের দুটো ইম্পর্টেন্ট সেন্টার রয়েছে, একটা হচ্ছে শ্রবণ কেন্দ্র, হিয়ারিং, শ্রবণ কেন্দ্র, রাইট? আচ্ছা, শ্রবণ কেন্দ্র এবং অলফ্যাক্টরি লোবের কাজ, যদিও আমাদের অলফ্যাক্টরি লোব এখানে আমরা দেইনি, অলফ্যাক্টরি লোবও আমরা এখানে দিতে পারতাম। তো মেইনলি আমার টেম্পোরাল লোবের কাজ হচ্ছে শ্রবণ কেন্দ্র। আমাদের যে এখন আমরা কানের স্ট্রাকচার পড়বো, তো কানের স্ট্রাকচারের সাথে অডিটরি নার্ভের যে কানেকশনটা, সেটা দেখবো টেম্পোরাল লোবের জায়গাটাতে আমার এসছে। ওকে, যেহেতু অডিটরি নার্ভ একটা ক্রেনিয়াল নার্ভস, ঠিক আছে, আমাদের যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভস রয়েছে, তো ক্রেনিয়াল নার্ভসগুলো আমরা যে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট, ক্রেনিয়াল নার্ভ অ্যান্ড স্পাইনাল নার্ভ, তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম যখন আমরা পড়বো তখন সেগুলো নিয়ে আলোচনা করবো। যে 12 জোড়া আমাদের যে করোটিস স্নায়ু রয়েছে, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রোক্লিয়ার, ট্রাইজেমিনাল, এগুলোর নাম আমরা মোটামুটি সবারই কম বেশি মুখস্থ রয়েছে, বাট কোনটা সেন্সরি, কোনটা মোটর, কোনটা মিক্সড, সেগুলো কিন্তু আমাদের জানা ইম্পর্টেন্ট। তো আমরা সেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আলোচনা করবো। তো শ্রবণ কেন্দ্রটা রয়েছে আমার টেম্পোরাল লোবে। আচ্ছা, এখানে আবার স্মেলটাকেও অনেকটা, স্মেল এটাও অনেক সময় স্টোর হয়ে থাকে মেমোরিটা টেম্পোরাল লোবে। অক্সিপিটাল লোবে চলে আসি। অক্সিপিটাল লোবের একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে দর্শন। আমাদের যে অপটিক নার্ভ, সে অপটিক নার্ভ এর ইনারভেশন কোথায় রয়েছে? আমার অপটিক লোবে, সরি অক্সিপিটাল লোবে। তো এর কাজ কি? দর্শন, দর্শন কেন্দ্র। দিস ইজ নোন অ্যাজ দর্শন কেন্দ্র বা ভিশন সেন্টার। ওকে, শ্রবণ কেন্দ্র আমার টেম্পোরাল লোবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। শ্রবণ কেন্দ্র গুরু মস্তিষ্কের কোন লোবে থাকে? দর্শন কেন্দ্র গুরু মস্তিষ্কের কোন লোবে থাকে? ফ্যাশনস কেন্দ্র বা অবস্থার নির্ণয় বা ম্যাপ দেখা বা ঘড়ি দেখার কেন্দ্র কোথায় রয়েছে? প্যারাইটাল লোবে রয়েছে। মেমোরি কোন লোবে রয়েছে? আইকিউ কোন লোবে রয়েছে? ইমোশনস কোন লোবে রয়েছে? বাক কেন্দ্র কোথায় রয়েছে? এগুলো রয়েছে। আচ্ছা, এবার টেম্পোরাল আর প্যারাইটাল লোব, এই দুটো লোবের মাঝামাঝি জায়গায় একটা জায়গা রয়েছে যেটাকে বলা হয় ভার্মিক্স এরিয়া, যেটাকে কি বলা হয়? ভার্মিক্স এরিয়া। এটার কাজ কি? ছোটোবেলায় যখন আমরা ওয়ার্ডস তৈরি করতাম, শব্দ তৈরি করতে শেখা, ওয়ার্ডস এরিয়া, আগে শব্দ তৈরি করবো তারপরেই না বাক্য তৈরি করবো, স্পিচ তৈরি হবে। ওকে, তো ওয়ার্ডস এরিয়া কোথায় থাকে? মোটামুটি প্যারাইটাল আর টেম্পোরাল লোবের মাঝামাঝি একটা জায়গা, যেটাকে বলা হয় ভার্মিক্স এরিয়া, যেটা ওয়ার্ড এরিয়া বলা হয়। এই ওয়ার্ড তৈরি হবে, দেয়ার আফটার আমার স্পিচ সেন্টার তৈরি হবে, আমার স্পিচ তৈরি করতে পারবো আমি। ওয়ার্ডের ইনফরমেশন যদি না থাকে, তো স্পিচ সেন্টার রয়েছে আমার ফ্রন্টাল লোবে। ওকে, তো এটা হয়ে গেল আমার গুরু মস্তিষ্কের বিভিন্ন খণ্ডকগুলো, গুরু মস্তিষ্কের সম্পর্কে আমাদের একটা ধারণা। ওকে, এবারে আমরা চলে যাবো গুরু মস্তিষ্কের পর ডাইনসেফালন। তো আমি এটা ইরেজ করে দিচ্ছি। ডাইনসেফালনের মধ্যে আমাদের রয়েছিল, ডাইনসেফালের মধ্যে কী রয়েছিল? আমাদের থ্যালামাস, এপিথ্যালামাস অ্যান্ড হাইপোথ্যালামাস, এদেরকে নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের এখন প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডাইনসেফালন। নামটা শুনে কেমন ডাইনি ডাইনি মনে হচ্ছে, ডাইনসেফালন। তো এই ডাইনসেফালনের 3টে পার্ট ছিল, আমরা জানি 3টে পার্ট, ছবি আমরা করে নিয়েছি অলরেডি। তো 3টে পার্টকে আমরা 3টে রিজনে ভাগ করে নিয়ে এটার মধ্যে আলোচনা করব। এক তো ছিল আমার কি ছিল? এপিথ্যালামাস, এপিথ্যালামাস, রাইট। আর একটা কি ছিল? থ্যালামাস, এবং আরেকটি ছিল আমার হাইপোথ্যালামাস। ওকে, তো এই 3টাকে আমরা একটা চার্টের মধ্যে বোঝার চেষ্টা করব। হাইপোথ্যালামাস, তো এই যে এপিথ্যালামাস যেটা উপরে থাকে থ্যালামাসের, এটাকে বলা হয় রুফ অফ ডাইনসেফালন। ডাইনসেফালনের ছাদ বলা হয়, রুফ অফ ডাইনসেফালন বলা হয়।
বিশেষত অনেক বইতে এপিথ্যালামাসের উল্লেখই নেই, এনসিইআরটির বইগুলোতেও দেখলাম এপিথ্যালামাসের কোনো উল্লেখ নেই। অ্যাকচুয়ালি এপিথ্যালামাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে পাইনিয়াল গ্ল্যান্ডটা ডেভেলপ হয়। তো এখানে এপিথ্যালামাসের আমার ফাংশন মেনলি রয়েছে পিনিয়াল বডি আমার তৈরি হয়। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এখানে কোরয়েড প্লেক্সাস তৈরি হয়। আমরা সেটা জানিনি, মানে আলোচনা করিনি, এখানে বলে রাখি এপিথ্যালামাসে কি থাকে, কোরয়েড প্লেক্সাসটা থাকে। কোরয়েড প্লেক্সাস কি জিনিস? কোরয়েড প্লেক্সাস কি জিনিস? কোরয়েড প্লেক্সাস আমরা সিএসএফ পড়বো যখন, তখন আবার আলোচনা করব। এই কোরয়েড প্লেক্সাস থেকে কি তৈরি হয়? সিএসএফ তৈরি হয়। এই ক্লোরয়েড প্লেক্সাস থেকে সিএসএফ তৈরি হয়। এটা বোধহয় গত বছর প্রশ্ন চলেও এসেছিলো যে সিএসএফ কোথা থেকে তৈরি হয়। কোরয়েড প্লেক্সাস 11-12 লেভেলের প্রশ্নতে বোধহয় ছিল গতবার, যে সিএসএফটা কোথা থেকে তৈরি হয়। কোরয়েড প্লেক্সাস ছিল রাইট অপশন। ওকে, তো এই কোরয়েড প্লেক্সাসটা এপিথ্যালামাসে রয়েছে। আচ্ছা, এই পাইনিয়াল বডি থেকে আমার কি তৈরি হয়েছিল? পাইনিয়াল বডি থেকে আমার তৈরি হয়েছিল মেলাটোনিন হরমোন। আর এই মেলাটোনিন হরমোনের কাজ কি? স্লিপ ওয়েক সাইকেলকে স্টিমুলেট করা। স্লিপ ওয়েক সাইকেল বা দিবা এবং রাতের মধ্যে যে ব্যালেন্স, দিন এবং রাতের মধ্যে যে ব্যালেন্স, যেটা সার্কাডিয়ান রিদম বলে থাকি আমরা, সেটাকে স্টিমুলেট করে। স্লিপ ওয়েক সাইকেলকে কে করে? স্টিমুলেট করে কে? মেলাটোনিন হরমোন। তো মেলাটোনিন হরমোন কোথায় রয়েছে? পাইনিয়াল বডি থেকে বেরোচ্ছে। তো পাইনিয়াল বডি কোথায়? এপিথ্যালামাসে রয়েছে। তাহলে এটা একটা কন্ট্রোল সেন্টার। ইন দ্যাট সেন্স আমরা বলতে পারি স্লিপ ওয়েক সাইকেলকে আমরা মেলাটোনিন হরমোন আমার এইভাবে স্টিমুলেট করে। এটা কী করে? মেলাটোনিন হরমোন কী করে? স্টিমুলেট করে। হরমোনের কাজই হচ্ছে উত্তেজিত করা, কন্ট্রোল করার কাজ না, স্টিমুলেট করে। ওকে, কন্ট্রোল সেন্টার আমার হাইপোথ্যালামাসে আছে, একটু পরে দেখবো। স্লিপ ওয়েক সাইকেলের কন্ট্রোল সেন্টার বা সার্কাডিয়ান রিদম বা বায়োলজিক্যাল ক্লিককের যে কন্ট্রোল সেন্টার, সেটা কিন্তু হাইপোথ্যালামাসে থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তৈরি হচ্ছে আমার থ্যালামাস, এপিথ্যালামাসে, কন্ট্রোল হচ্ছে আমার হাইপোথ্যালামাসে। ওকে, তো এপিথ্যালামাস সম্পর্কে এইটুকুনি আমরা পড়বো। থ্যালামাস দেখেছি, থ্যালামাস একদম মাঝের অংশটা। ওকে, তো থ্যালামাসে প্রচুর নিউরনস থাকে। হাইলি নার্ভাস টিস্যু একটা, হাইলি নার্ভাস বলতে এখানে নার্ভাস টিস্যু বলি, নাহলে নার্ভাস হয়ে যাবে। হাইলি নার্ভাস মানে অতিরিক্ত চাপে আছে এরকম মনে হবে। হাইলি নার্ভাস টিস্যু দিয়ে গঠিত থ্যালামাস রয়েছে আমার। ও থ্যালামাসের মধ্যে যেটা ইম্পর্টেন্ট, থ্যালামাসকে আমরা বলে থাকি রিলে সেন্টার। ইট ইজ নোন অ্যাজ রিলে সেন্টার। it is known as রিলে সেন্টার। ওয়াই রিলে সেন্টার? আমাদের সারা শরীর থেকে যে নিউরনসগুলো, স্পেসিফিক্যালি যে ক্রেনিয়াল নার্ভসগুলো আছে, সে গুরু মস্তিষ্কে যাক, গুরু মস্তিষ্কের ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব, যেখানে যাক সবার আগেও থ্যালামাস হয়ে যাবে। থ্যালামাসে ইনফরমেশনগুলো দেবে, তারপর সেটা গিয়ে স্টোর হয়ে থাকবে আমার গুরু মস্তিষ্কের মধ্যে। তো থ্যালামাসকে ওই জন্য কী বলা হয়? রিলে সেন্টার বলা হয়। তো এখানে কী কী রিলে হয় সেটা আমরা একটু দেখবো। ওকে, কী কী রিলে হয় বলতে গিয়ে তখন আমরা মনে করবো টিটিপিপি রিলে হয়। এখান থেকে কী কী রিলে হয়? টিটিপিপি রিলে হয়। টিটিপিপি রিলে হয়। টি ফর টেম্পারেচার, আচ্ছা হ্যাঁ, টেম্পারেচার এখান থেকে রিলে হয়। হট অ্যান্ড কোল্ড এই ব্যাপারটা, ওখানে একটু বলতে ভুলে গেছি, আমাদের প্যারাইটাল লোব কিন্তু হট অ্যান্ড কোল্ডটাকে আবার বলে দিই। প্যারাইটাল লোব যেটা ছিল, প্যারাইটাল লোব আমার হট অ্যান্ড কোল্ড এই সেন্টারটা রয়েছে প্যারাইটাল লোবে, কিন্তু গুরু মস্তিষ্কে হট অ্যান্ড কোল্ড রয়েছে। এখানে যে হট টেম্পারেচারটা দেখতে পাচ্ছি, কনফিউশন করে ফেলবে না, কারণ এইটা হচ্ছে আমার রিলে সেন্টার। ফার্স্ট যখন কোনো একটা হট অ্যান্ড কোল্ড, প্রথমবার একটা বাচ্চা ও জানে না যে আগুনটা ধরলে পারে ছ্যাঁকা লাগবে, তো প্রথমবার ওর যে টাচ করার পর যে সেন্সটা গেল, সেটা আমার কোথায় গেল না থ্যালামাসে গেল। থ্যালামাসে যাওয়ার পর ওটা স্টোর হয়ে থাকলো, পরবর্তীতে কোথায় থ্যালামাস রিলে করে দিল, সেটাকে বুঝতে পারলো যেটা গরম আগুনের জিনিস, এটাকে ছোঁয়া যাবে না, এবং সেটা স্টোর ব্রেনের মধ্যে স্টোর হয়ে থাকলো কোথায়? প্যারাইটাল লোবে, যাতে করে পরবর্তীতেও আগুন দেখলে আর ওখানে ছোবে না। ওকে, তো টেম্পারেচার। আচ্ছা, তারপর হচ্ছে টাচ। অ্যাকচুয়ালি টাচ ব্যাপারটাও এখানে আসছে। টেম্পারেচার মানে গরম লাগলো আগুনটা, আর টাচ করতে গেল ওটাকে, তো টাচের যে সেন্স সেটা প্রথম আমার রিলে হচ্ছে থ্যালামাসে, তারপর ওটা সেন্সটা হট না কোল্ড, বরফ টাচ করলে ঠান্ডা লাগবে, তো এই সেন্সটা কোথায় থাকবে? প্যারাইটাল লোবে স্টোর থাকবে। ওকে, পি থেকে পেন, আর একটা পি থেকে আমার প্রেশার, প্রচণ্ড
সেটাও আমার কন্ট্রোল করছে কে, থ্যালামাস। ওকে, টিটিপিপি দিয়ে আমরা মনে রাখবো, থ্যালামাসের মধ্যে দিয়ে এই টেম্পারেচার, টাচ, পেইন অ্যান্ড প্রেশার কন্ট্রোল হচ্ছে। অ্যান্ড ইট ইজ অলসো নোন অ্যাজ রিলে সেন্টার। এখানে রিলে হয়, এখানে প্রথমে আসে সেন্সারি নিউরনসগুলো সব, নার্ভসগুলো সব এখানে আসে, তারপর বাকি ওখানে পৌঁছায়। ওকে, এবার চলে আসি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস ইন দ্যাট সেন্স নিউরো এন্ডোক্রাইন বলা হয় একে। কেন? নিউরো এন্ডোক্রাইন ফাংশন রয়েছে, দুটোই করে, নিউরনেরও কাজ করছে, নিউরনস রয়েছে এখানে, এখানেও প্রচুর নিউক্লিয়াইস রয়েছে, অর্থাৎ সেল বডিজগুলো আছে, নিউরনের সেল বডিগুলো এখানে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখবো এটা অ্যাক্টস অ্যাজ আমার এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন বা অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে এটা কাজ করে, নিউরো এন্ডোক্রাইন সিস্টেম হিসেবে হাইপোথ্যালামাস কাজ করে থাকে। তো হাইপোথ্যালামাসের যে সেন্টারগুলো রয়েছে এখানে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসাবে যদি দেখি আমরা, এই দুই ধরনের হরমোন ক্ষরণ করে, এক হচ্ছে রিলিজিং আর ইনহিবিটিং। একটা রিলিজিং হরমোন আর একটা ইনহিবিটিং হরমোন, দু ধরনের হরমোনই ক্ষরণ করে। সে ফর এক্সাম্পল হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো বেরোয় আমরা মনে করে দেখি, যেমন গোনাডোট্রপিন রিলিজিং হরমোন GnRH বেরোয়। GnRH কী করে? গোনাডস পিটুইটারিকে ইনটার্ম স্টিমুলেট করে। GnRH কী করে? পিটুইটারিকে স্টিমুলেট করে। এবার পিটুইটারি থেকে আমার কী বেরোচ্ছিল? ধরো অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে ICSH, FSH এইগুলো বেরোচ্ছিল। আচ্ছা, ইনহিবিটিং হরমোন বলতে গোনাডোট্রপিন ইনহিবিটিং হরমোন IH। এবার গোনাডোট্রপিন রিলিজিং হরমোন আমার দরকার নেই, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন আমার দরকার নেই রিলিজ করার, তাহলে ইনহিবিট পাঠিয়ে দেবো এখান থেকে। পিটুইটারি তখন আমার এই ICSH বা এই হরমোনসগুলো পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমার বের করবে না। ওকে, পিটুইটারি গ্ল্যান্ডকে নেগেটিভ সিগন্যাল দেবে। তো এই রিলিজিং অ্যান্ড ইনহিবিটিং হরমোনগুলো আমার কোথা থেকে বেরোচ্ছে? হাইপোথ্যালামাস থেকে বেরোচ্ছে। তো ইন দ্যাট সেন্স হাইপোথ্যালামাস একটা অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবেও কাজ করছে, যদিও এটা একটা ব্রেনের পার্ট। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দিস নিউরো এন্ডোক্রাইন ফাংশন আর কি ফাংশন রয়েছে? খুবই ইম্পর্টেন্ট কতগুলো ফাংশন রয়েছে, যেমন লাল কালি দিয়ে করছি, এখন লাল কালি দিয়ে এরিয়াটা করে দিই। হাইপোথ্যালামাস এখানে রয়েছে আমার ক্ষুধা, হাঙ্গার, তৃষ্ণা, এই সমস্ত কেন্দ্র, ক্ষুধা, তৃষ্ণা কেন্দ্র। আচ্ছা, তারপরে এখানে রয়েছে আমার কি বললাম তখন জানো? হ্যাঁ, সার্কাডিয়ান রিদম কন্ট্রোল সেন্টার, সার্কাডিয়ান রিদম কন্ট্রোল সেন্টার এইখানে রয়েছে। আচ্ছা, এই হাইপোথ্যালামাস আমার অসমো রেগুলেশনে হেল্প করছে। আবার অসমো রেগুলেশন, বলো কিভাবে অসমো রেগুলেশনে হেল্প করে? না, হাইপোথ্যালামাস থেকে আমার একটা হরমোন বেরোয় যার নাম ADH, অ্যান্টিডাইউরেটিক হরমোন, হাইপোথ্যালামিক নিউক্লিয়াস থেকে, এবং সেটাকে স্টোর হয় পশ্চাৎ পিটুইটারি বা পার্স নার্ভোসাতে গিয়ে। পশ্চাৎ পিটুইটারি থেকে সিক্রিশন হয় ঠিকই, কিন্তু সেটা প্রোডাকশন হয় কোথায়? হাইপোথ্যালামাস থেকে। তো ADH এর কাছে অসমো রেগুলেশন করা। আমরা কি বলে কাউন্টার কারেন্ট মেকানিজমের সময় দেখেছি কীভাবে ADH হেল্প করছে। ওকে, তো অসমো রেগুলেশনও করতে আমার সাহায্য করছে এটা। আচ্ছা, আর একটা জায়গা হচ্ছে তোমার ম্যামিলারি বডি রয়েছে, স্মেল জাজ করে। ম্যামিলারি বডির কাজ কি? স্মেল বা গন্ধকে নির্ণয় করা, ভালো গন্ধ না খারাপ গন্ধ। আমরা পচা গন্ধ আসলে নাকের মধ্যে যে সেন্সটা আমাদের আসে, তো সেটা অলফেকশনে আমার জড়িত রয়েছে ঠিকই, বাট সামহাও সেই সেন্সটা কিন্তু আমার হাইপোথ্যালামাসেও যাচ্ছে। ওকে, তো ঘ্রাণ বিচার করার কাজ কে করছে? ম্যামিলারি বডি থেকে আমার হয়ে যাচ্ছে। ওকে, তো এটা হয়ে গেল আমার ডায়েনসেফালন সম্পর্কে আলোচনা হয়ে গেল। আচ্ছা, অলফ্যাক্টরি লোব নিয়ে আর আলোচনা করবো না, এবার আমরা চলে যাবো সরাসরি মিড ব্রেন পার্টে। তো এটা আমি ইরেজ করে দিচ্ছি। আমাদের মিড ব্রেন কী অংশ নিয়ে গঠিত ছিল? মিড ব্রেন দুটো পার্ট নিয়েছিল, একটা হচ্ছে আমার কর্পোরা কোয়াড্রিজেমিনা আর একটা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কেল। কর্পোরা কোয়াড্রিজেমিনা, আরেকটা কি ছিল আমার? সেরিব্রাল পেডাঙ্কেল। সেরিব্রাল পেডাঙ্কেল
কর্পোরা কোয়াড্রিজেমিনা আমার দুটো পার্ট ছিল, সুপিরিয়ার কলিকিউলি আর ইনফিরিয়ার কলিকিউলি, এরকম দুটো পার্ট, সুপিরিয়ার কলিকিউলি আর ইনফিরিয়ার কলিকিউলি। এগুলোকে আমরা কি বলছি? সুপিরিয়ার কলিকিউলি, আর নিচের দুটো, উপরের দুটো সুপিরিয়ার কলিকিউলি, নিচের দুটো ইনফিরিয়ার কলিকিউলি। দুটোর কাজ কি না, সুপিরিয়ার কলিকিউলির কাজ হচ্ছে দর্শন প্রতিবর্ত তৈরি করে, রিফ্লেক্স, দর্শন প্রতিবর্ত তৈরি করে, আর এ শ্রবণ প্রতিবর্ত তৈরি করে, শ্রবণ প্রতিবর্ত, অডিটরি রিফ্লেক্স, এটাকে ইংরেজিতে কী বলে? অডিটরি রিফ্লেক্স, আর এটাকে বলছে ভিশন রিফ্লেক্স। কী জিনিস? অডিটরি রিফ্লেক্স অ্যান্ড ভিশন রিফ্লেক্স। বাস স্ট্যান্ডে বসে আছি, বাসের অপেক্ষায়, হঠাৎ করে সামনে দিয়ে একটা ফেরারি গেল, ফেরারি এক্সপেক্ট করিনি, ফেরারিটা গেল, তো ফট করে চোখটা ওইদিকে চলে যাবে। এই যে ব্যাপারটা, এটাকে বলছে ভিশন রিফ্লেক্স। পড়তে বসছি, হঠাৎ করে একটা মাছি এসে সামনে ভনভন ভনভন করতেছে, তো এক তো সাউন্ডে অনেক সময় আমাদের যায়, যদি সাউন্ডে ওইদিকে হঠাৎ করে একটা নির্ঝুম পরিবেশে পড়াশোনা করছি, হঠাৎ করে কানের কাছে এসে ভমা বাবা দেখতে পাচ্ছি না, ভমা বাবা একটা আওয়াজ হচ্ছে, তো মাছিটার দিকে ঘুরে আমরা ঘুরে তাকালাম, তো এটা হয়ে গেল আমার অডিটরি রিফ্লেক্স। আর সামনে এসে হঠাৎ করে একটা পড়তেছি, হঠাৎ করে একটা মাছি আসলো আনএক্সপেক্টেডলি, মাছিটার দিকে চোখটা গেল, তো এটা হচ্ছে আমার ভিশন রিফ্লেক্স। একটা হচ্ছে ভিশন রিফ্লেক্স, একটা হচ্ছে অডিটরি রিফ্লেক্স। মাঠের মধ্যে খেলতেছি, নিচের দিকে ক্রিকেট, হঠাৎ করে উপরে হেলিকপ্টারের আওয়াজ আসলো, তো আওয়াজের সাউন্ডের রিফ্লেক্সের জন্য উপরের দিকে তাকালাম, উপরে তাকানোর কথাই ছিল না, উপরের দিকে তাকালাম, তো এটা হচ্ছে অডিটরি রিফ্লেক্স। ওকে, তো ভিশন রিফ্লেক্স আর অডিটরি রিফ্লেক্স এই দুটো পার্টকে আমার কন্ট্রোল করছে কে, মানে তারপরের বার যখন হয়ে যাবে, দ্বিতীয়বার আমি বুঝতে পারবো যে সাউন্ডটা কিসের, হেলিকপ্টারের। তো এই সাউন্ডের শ্রবণ কেন্দ্র আমার কোথায় ছিল, আমরা দেখে নিয়েছি টেম্পোরাল লোবে, এইখানটায় এইদিকে টেম্পোরাল লোব রয়েছে গুরু মস্তিষ্কের, এই টেম্পোরাল লোবে আমার মেইন সেন্টার রয়েছে কার, শ্রবণের। বাট রিফ্লেক্স প্রতিবর্ত, ফার্স্ট টাইম একটা হট করে একটা ইনস্ট্যান্ট রেসপন্স, সেটাকে রিফ্লেক্স বা প্রতিবর্ত ক্রিয়া বলছি। তো এই প্রতিবর্ত ক্রিয়া আমরা ছোটবেলায় পড়েছি যে চোখের মধ্যে আলো দিলে পরে চোখ বন্ধ হয়ে যাওয়া, ধুলো পড়লে চোখ পিটপিট করা, এগুলো প্রতিবর্ত ক্রিয়া ছিল। তো এই প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে দর্শন প্রতিবর্ত আর শ্রবণ প্রতিবর্ত রিফ্লেক্স, এই দুটো কন্ট্রোল করছে গিয়ে কর্পোরা কোয়াড্রিজেমিনা। কর্পোরা কোয়াড্রিজেমিনা কোন পার্ট? সুপিরিয়ার কলিকিউলি দর্শন রিফ্লেক্স, ইনফিরিয়ার কলিকিউলি শ্রবণ রিফ্লেক্স করছে। নাও সেরিব্রাল পেডাঙ্কেল কি জিনিস, আমরা যদি ব্রেনের পার্টটাকেই দেখি, লাস্ট পার্টটাকে, তো এইরকম ছিল আমার কর্পোরা কোয়াড্রিজেমিনা, এরকম চারটা ভাগ করো, আর এইখানে ছিল আমার সেরিব্রাল পেডাঙ্কেল, তারপরে ছিল আমার এই পন্স আর মেডুলা, তাই না? আর এখানে আমার একটা ক্যানাল তৈরি হয়েছিল, আর এদিকে আমার সেরিবেলামটা ছিল। তো এইটা প্রশ্ন অনেক সময় আসে যে কর্পোরা কোয়াড্রিজেমিয়া আর সেরিব্রাল পেডাঙ্কেল ব্রেনের কোন দিকে থাকে? কর্পোরা কোয়াড্রিজেমিয়াটা কি ব্রেনের এই পেছন দিকটা থাকে, তো এটাকে ডরসাল সাইড বলতে পারি আমরা, ডরসাল সাইড বা পৃষ্ঠদেশ, বা পৃষ্ঠদেশে অবস্থিত, পৃষ্ঠদেশে। আর এটা কি ফ্রন্টাল, বা এটা যদি ডরসাল হয় এটা কি হবে তাহলে ভেন্ট্রাল বলতে পারি, ডরসাল আর ভেন্ট্রাল, অ্যান্টেরিয়র পস্টেরিয়র বলি, বাট ভেন্ট্রাল না বলাই ভালো, তো ভেন্ট্রাল বলেই দিই যেহেতু ডরসাল বলছি। ভেন্ট্রাল সাইডে কে থাকে আমার সেরিব্রাল পেডাঙ্কেল, ডরসাল সাইডে কে থাকে আমার কর্পোরা কোয়াড্রিজেমিনা, ভেন্ট্রাল সাইডে আমার রয়েছে সেরিব্রাল পেডাঙ্কেল। তো সেরিব্রাল পেডাঙ্কেল কি জিনিস এই জায়গাটায়? সেরিব্রাল পেডাঙ্কেল কিছুই না, এখানে আমার প্রচুর অ্যাকশনস রয়েছে, এখানে আমার কি রয়েছে? প্রচুর অ্যাকশন রয়েছে, বাঞ্চ অফ অ্যাকশন, বাঞ্চ অফ অ্যাকশন। কি করে এরা না, আমাদের যে ফোর ব্রেন, অগ্র মস্তিষ্ক থেকে উদ্দীপনাগুলোকে মিড ব্রেন এবং হাইন্ড ব্রেনে নিয়ে যায়, অগ্র মস্তিষ্ক থেকে উদ্দীপনা, ইটসেলফ কর্পোরা কোয়াড্রিজেমিনা আর সেরিব্রাল পেডাঙ্কেল মিড ব্রেন ফর্ম করছে, তো এটা বলবো না। অগ্র মস্তিষ্ক থেকে উদ্দীপনা পশ্চাৎ মস্তিষ্কে প্রেরণে সাহায্য করে, পশ্চাৎ মস্তিষ্কে প্রেরণে সাহায্য করে। ওকে, তো এইটা হয়ে গেল আমার মিড ব্রেন সম্পর্কে আমাদের ধারণা। এবার চলে যাই হাইন্ড ব্রেন সম্পর্কে, যেখানে আমরা পন্স পড়বো, মিডল অবলাঙ্গটা পড়বো এবং সেরিবেলাম পড়বো, তাহলে মোটামুটি আমাদের ব্রেনের পার্টগুলো আলোচনা করা হয়ে যাবে। এটা ইউজ করে দিলাম, পশ্চাৎ মস্তিষ্ক বা হাইন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্ক। তো হাইন্ড ব্রেন কী কী অংশ নিয়ে গঠিত ছিল একটা চার্টের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমরা। একটা হচ্ছে পন্স, আরেকটা ছিল মেডুলা
অবলঙ্গাটা। ফাংশনগুলো বেসিক্যালি আমরা আলোচনা করছি চার্টের মাধ্যমে। আরেকটা ছিল আমার সেরিবেলাম, সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। কালি প্রায় শেষ, কালি ভরতে হতো, সময় নেই আর। আচ্ছা, পন্সকে বলা হয় মস্তিষ্কের ব্রিজ বা সেতু, মস্তিষ্কের সেতু। কেন বলা হয়? পন্স এমন একটা জায়গায় আছে যার সাথে অনেকের কানেকশন রয়েছে। যদি ব্রেনের স্ট্রাকচারটা দেখো, এই যে ব্রেন, এই যে ব্রেনে করলাম লঘু মস্তিষ্ক, এখানে আমার কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরিব্রাল পেডাঙ্কেল, পন্স। ওকে, এই যে পন্স, তারপর মিডল অবলঙ্গাটা। তো এই পন্সের সাথে অনেকের কানেকশন রয়েছে। পন্সের সাথে কার কানেকশন রয়েছে? অনেকের কানেকশন রয়েছে। যেমন এইদিকে আমার রয়েছে, ও সরি, কর্পোরা কোয়াড্রিজেমিনার বোধহয় কানেকশন ছিল না, পন্সেরই কানেকশন ছিল। তো এটা যদি পন্স হয় তো এখানে আমার লঘু মস্তিষ্কটার আছে, তো লঘু মস্তিষ্কের কানেকশন আছে। এদিকে আমার সেরিব্রাল পেডাঙ্কেলের কানেকশন রয়েছে, এদিকে আবার মিডল অবলঙ্গের সাথে কানেকশন রয়েছে। তো যার জন্য আমার কী বলা হয়, এখানে আমার কর্পোরা কোয়াড্রিজেমিনার সাথেও কানেকশন রয়েছে। তার জন্য পন্সকে কী বলা হয়? মস্তিষ্কের সেতু বলা হয়, রাইট? এই পন্সের কাজ কি? পন্সের মধ্যে আমার ছিল একটা ইম্পর্টেন্ট সেন্টার, যেটাকে বলা হয়েছিল নিউমোট্যাক্সিক সেন্টার, নিউমোট্যাক্সিক কেন্দ্র, রাইট? এটাকে কী ছিল? নিউমোট্যাক্সিক সেন্টার। আমরা ব্রিদিং যে কন্ট্রোল পড়েছিলাম, ব্রিদিং মেকানিজমের যে কন্ট্রোল মেকানিজম পড়েছিলাম, সেটা ছিল নিউমোট্যাক্সিক সেন্টার। এটা ছিল সুইচ অফ সেন্টার, সুইচ অফ সেন্টার অফ ব্রিদিং। আচ্ছা, তো পন্সের কাজ মোটামুটি আমার এইটাই, যে শ্বাস প্রশ্বাস যে নিয়ন্ত্রণ ছিল, সেই শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকে কন্ট্রোল করে থাকে কি আমার পন্স। ওকে, এবারে মিডল অবলঙ্গাটা চলে আসি। মিডল অবলঙ্গাটার মধ্যে অনেকগুলো সেন্টার রয়েছে। এই যে পরের পন্সের পরের যে সোয়েলিংটা, সেটাই ছিল মিডল অবলঙ্গাটা। মিডল অবলঙ্গাটার মধ্যে কী কী সেন্টার ছিল? মিডল অবলঙ্গাটার মধ্যে আমার প্রথমতই ছিল রেসপিরেটরি রিদম সেন্টার, অর্থাৎ ইন্সপিরেশন এবং এক্সপিরেশনটা যে ছান্দিক পদ্ধতিতে হচ্ছিল, সেটা কিন্তু কন্ট্রোল করেছিল কে? মিডল অবলঙ্গাটা। আর ইন্সপিরেশনটা আমার এখন বন্ধ হয়ে যাবে না কমে যাবে না, সেটাকে বাড়াবো না কমাবো, সেটা কন্ট্রোল করছিল কে? নিউমোট্যাক্সিক সেন্টার। এটা ভালো করে বোঝার জন্য তোমরা আমার ব্রিদিং মেকানিজমে যে কন্ট্রোল মেকানিজমটা রয়েছে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আচ্ছা, এইখানে আরেকটা ইম্পর্টেন্ট সেন্টার রয়েছে, সেটা হচ্ছে ভমিটিং সেন্টার। ভমিটিং, আমাদের যে বমি পায়, ভমিটিং কেন্দ্র, সেই বমি পাওয়ার যে উদ্বেগ হওয়া, সেইটা কিন্তু কন্ট্রোল হয় মিডল অবলঙ্গাটা থেকে। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা ইম্পর্টেন্ট সেন্টার এখানে রয়েছে, সেটা হচ্ছে আমাদের মিডল অবলঙ্গাটাতে রয়েছে রেসপিরেটরি রিদম সেন্টার, ভমিটিং সেন্টার, হিকাপিং সেন্টার। আমাদের যে হিচকি উঠে, হিকাপিং সেন্টার, আমাদের যে হিচকি উঠে, হিচকি বা হেচকি যাই বলি আমরা, হিন্দিতে বোধহয় হিচকি বলে। তো এই হিচকির সেন্টারটা রয়েছে মেডুলা অবলঙ্গাটাতে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কার্ডিওভাস্কুলার সেন্টার, কার্ডিওভাস্কুলার সেন্টার, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডের যে ছন্দময়তা, হার্টবিট কন্ট্রোল করছে কিন্তু ইন দ্যাট সেন্স কে? মেডুলা অবলঙ্গাটা। কার্ডিওভাস্কুলার সেন্টার রয়েছে আমার মেডুলা অবলঙ্গাটার মধ্যে। ওকে, তো এই ফাংশনগুলো মেডুলা অবলঙ্গাটার হয়ে গেল। নেক্সট আমরা চলে যাবো সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। তো লঘু মস্তিষ্কে একটু স্ট্রাকচারটা পড়তে হবে আমাদের, অলরেডি ওখানে স্ট্রাকচার হালকা করে পড়েছিলাম। গুরু মস্তিষ্কের যেমন ফোল্ড রয়েছে, সেরিব্রাল হেমিস্ফিয়ারের দুটো ভাগ, সেরকম লঘু মস্তিষ্ক বা সেরিবেলামেরও কিন্তু দুটো ফোল্ড রয়েছে। লঘু মস্তিষ্কটারও কিন্তু দুটো ফোল্ড রয়েছে এরকম। ওকে, লঘু মস্তিষ্কের ফোল্ড রয়েছে, এবং লঘু মস্তিষ্কের ভেতরে এইরকম কতগুলো গাছের পাতার মতো একটা স্ট্রাকচার দেখা যায়। ওকে, এই টোটাল যে জায়গাটা, এই টোটাল জায়গাটাকে যদি দেখি আমরা, টোটাল জায়গাটা কিন্তু গ্রে ম্যাটার। এই জায়গাটা কিন্তু কি ম্যাটার? গ্রে ম্যাটার, কালো কালো অংশ। এই জায়গাটা ধরো গ্রে ম্যাটার, আচ্ছা কালো করে দিই। আর গ্রে ম্যাটারের ভেতরে এই ট্রি লাইক স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছি আমরা, এইটা হচ্ছে হোয়াইট ম্যাটার। এই টোটালটা গ্রে ম্যাটার, কালো দিয়ে করলাম, এই টোটালটা কি? গ্রে ম্যাটার। আর নীলের ভেতরে যেটা আছে সেটা হচ্ছে হোয়াইট ম্যাটার। তাহলে এই জায়গাটা কি? হোয়াইট ম্যাটার।
বা শ্বেত বস্তু, প্রায় শেষের দিকে। আর এগুলো কি ধূসর বস্তু। আর এই যে ট্রি লাইক স্ট্রাকচার বা গাছের পাতার মতো যে গঠন আমরা দেখতে পাচ্ছি লঘু মস্তিষ্কের মধ্যে, এটাকে বলা হয় লাইফ অফ ট্রি। লাইফ অফ ট্রি, প্রশ্ন আসতে পারে লাইফ অফ ট্রি কোথায় দেখা যায়? লঘু মস্তিষ্কের মধ্যে। লাইফ অফ ট্রিটা ধূসর বস্তু না শ্বেত বস্তু দ্বারা গঠিত? শ্বেত বস্তু দ্বারা গঠিত লাইফ অফ ট্রিটা। দুটো হেমিস্ফিয়ার রয়েছে, সেরিব্রাল হেমিস্ফিয়ার। তো এই লঘু মস্তিষ্কের কাজ কি? ফাংশনে যদি চলে যাই, ফাংশনে যদি চলে যায় সেটা কি? ব্যালেন্স। আমরা সবাই জানি ব্যালেন্স বা দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করছে। দেহের ভারসাম্য রক্ষা করা, রাইট? আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটাচলা করছি, সেই মুভমেন্টটা আমার কন্ট্রোল করছে কে? সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। আমাদের যে ব্যালেন্স, আমি পড়ে যাচ্ছি না, সেটা কন্ট্রোল করছে কে? এই সেরিবেলাম। ওকে, আচ্ছা, হাঁটার সময় যখন আমরা হাঁটছি তখন আবার ব্যালেন্স কন্ট্রোল করছে কিন্তু আমাদের কান। সে কানের মধ্যে আমরা যখন কানের স্ট্রাকচার পড়বো, এন্ডোলিম্ফ, পেরিলিম্ফ, ককলিয়া, তখন কিন্তু আমরা দেখব যে সেই লিকুইডগুলো সেটা কিন্তু আমাদের ডিউরিং ওয়াকিং বডি ব্যালেন্স মেনটেন করার সাহায্য করছে, রাইট? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কাজ করে কি? আমাদের যে ভলেন্টারি মাসেল মুভমেন্ট আছে সেটার কন্ট্রোল করতে সাহায্য করছে। মানে এই যে ধরো আমি মাসেল কন্ট্র্যাক্ট করছি, সেটা আমার কন্ট্রোল সেন্টার ভলেন্টারি মাসেল সেরিব্রামে রয়েছে, গুরু মস্তিষ্কে রয়েছে, কিন্তু সেটা কোঅর্ডিনেট করার চেষ্টা করছে। সবগুলোকে একসাথে, আমি মুখে কথা বলছি, হাত নাড়াচ্ছি, সব ভলেন্টারি অ্যাকশনগুলোকে কোঅর্ডিনেট করার সাহায্য করছে কে? সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। তো ভলেন্টারি মুভমেন্টের কোঅর্ডিনেশন, ভলেন্টারি বা ঐচ্ছিক পেশির সমন্বয় সাধন, ঐচ্ছিক পেশির নিয়ন্ত্রণের সমন্বয় সাধন করতে সাহায্য করছে কে? সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক, রাইট? তাহলে আমাদের ব্রেনের এই পার্টগুলো কিন্তু মেইনলি হয়ে গেল। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক আমাদের হয়ে গেল। তো এখানে আমরা একটু সিএসএফ নিয়ে আলোচনা করে নেব, বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। তারপরে আমরা চলে যাব স্পাইনাল কর্ড। ওইটা আমি ইরেজ করে দিচ্ছি। ব্রেনের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলোকে আমরা বলে থাকি ভেন্ট্রিকল। তো এই ভেন্ট্রিকল নিয়ে একটু আলোচনা করে নিই, তারপর সিএসএফটা পড়বো। সাপোজ এটা আমার গুরু মস্তিষ্ক, দুটো হেমিস্ফিয়ার, আর এইদিকে আমার লঘু মস্তিষ্ক থাকবে এরকম করে। সাপোজ এটা লঘু মস্তিষ্ক, একটু বেশি বড় হয়ে গেল বোধহয়। লঘু মস্তিষ্ক, পন্স এবং মিডল অবলঙ্গটা, রাইট? পন্স, মিডল অবলঙ্গটা এটা রয়েছে আমার। যদি দেখি এখানে, এবার এর ভেতরে আমার কিছু ফাঁকা জায়গা থাকবে। সাপোজ ধরো এরকম কিছু ফাঁকা জায়গা রয়েছে, ওকে? এইরকম করে আমার রয়েছে কতগুলো ফাঁকা জায়গা, এগুলোকে আমরা বলছি ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল দুটো ভাগ রয়েছে মস্তিষ্কের। আমরা এখন কী পড়ছি? মস্তিষ্কের ভেন্ট্রিকল। এখান থেকেও প্রশ্ন আসে, মস্তিষ্কের ভেন্ট্রিকল। কটা ভেন্ট্রিকল রয়েছে মস্তিষ্কের? 4টা ভেন্ট্রিকল রয়েছে মোটামুটি। এই যে এদিকে রয়েছে, ধরো এটা ফার্স্ট ভেন্ট্রিকল, এটা সেকেন্ড ভেন্ট্রিকল। ফার্স্ট আর সেকেন্ড ভেন্ট্রিকলকে আমরা বলি ল্যাটারাল ভেন্ট্রিকল। দুই পাশে রয়েছে ল্যাটারাল ভেন্ট্রিকল। ল্যাটারাল ভেন্ট্রিকলগুলো কোথায় থাকে? ল্যাটারাল ভেন্ট্রিকলগুলো আমরা পেয়ে যাবো সেরিব্রাল কর্টেক্সে বা সেরিব্রাল হেমিস্ফিয়ারে। সেরিব্রাল হেমিস্ফিয়ার বা গুরু মস্তিষ্কের দুই গোলার্ধে আমরা পেয়ে যাব। তারপরে রয়েছে সেকেন্ডের পরে রয়েছে থার্ডটা আমরা পেয়ে যাবো থ্যালামাসের ওখানে। কোথায় পাবো? থার্ড ভেন্ট্রিকল থ্যালামাসে। আচ্ছা, তারপরে রয়েছে ফোর্থ ভেন্ট্রিকল। এটা অলমোস্ট আমার লঘু মস্তিষ্কের এই জায়গাটায় পেয়ে যাবো, লঘু মস্তিষ্ক এখানে পেয়ে যাবো। তারপরে একদম একটা ক্যানাল চলে যাবে, যেটা পরবর্তীতে নিউরাল ক্যানাল বা স্পাইনাল কর্ডের মধ্যে প্রবেশ করে যাবে, নিউরাল ক্যানাল। তো এটা পন্স বা মেডুলার মধ্যে চলে যাবে। এটা আর কোনো ভেন্ট্রিকল বলবো না, এটাকে আমরা কী বলছি? নিউরাল ক্যানাল। তো 4টা ভেন্ট্রিকল রয়েছে, ফার্স্ট ভেন্ট্রিকল, সেকেন্ড ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল। ফার্স্ট ভেন্ট্রিকল, সেকেন্ড ভেন্ট্রিকল রয়েছে সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে, থার্ড ভেন্ট্রিকল রয়েছে আমার থ্যালামাসের মধ্যে, ফোর্থ ভেন্ট্রিকল রয়েছে আমার লঘু মস্তিষ্কের মধ্যে। এবার ফার্স্ট ভেন্ট্রিকল আর সেকেন্ড ভেন্ট্রিকল নিজেদের মধ্যে কানেকশন করে, ফোরামেন অফ মনরো দিয়ে। ফোরামেন
অফ মনরো কি করে না ফার্স্ট ভেন্ট্রিকেল আর সেকেন্ড ভেন্ট্রিকেলকে কানেক্ট করে। ফার্স্ট কানেক্টস সেকেন্ড, ফার্স্ট ভেন্ট্রিকেল আর সেকেন্ড ভেন্ট্রিকেলের মধ্যে যে কানেকশন, ধরো এখানে একটা ছিদ্র রয়েছে, এটাকে আমরা বলছি ফোরামেন অফ মনরো। ওকে, আচ্ছা ফার্স্ট ভেন্ট্রিকেল সেকেন্ড ভেন্ট্রিকেল নিজেদের মধ্যে কানেকশন করছে, কিন্তু ফার্স্ট ভেন্ট্রিকেল সেকেন্ড ভেন্ট্রিকেল নিজেদের মধ্যে কানেকশন করছে গিয়ে ফোরামেন অফ মনরো দিয়ে। আচ্ছা থার্ড ভেন্ট্রিকেল আর ফোর্থ ভেন্ট্রিকেল নিজেদের মধ্যে যে কানেকশনটা করছে সেটাকে বলছে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস, অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। ওকে, অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। তাহলে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস কার মধ্যে রয়েছে? থার্ড আর ফোর্থের মাঝখানে রয়েছে সরু স্ট্রাকচার, আর ফোরামেন অফ মনরো কার রয়েছে? ফার্স্ট আর সেকেন্ড ভেন্ট্রিকেল। এবার এই যে ফাঁকা জায়গাটা, ভেন্ট্রিকেল মানে মস্তিষ্কের ফাঁকা জায়গা, ভেন্ট্রিকেল মানে কি? ফ্রি স্পেস বিটুইন ব্রেনস, ফ্রি স্পেস, এখানে কোনো আমার নিউরনস নিউরোগ্লিয়া নেই। তো কে আছে এখানে? এখানে রয়েছে সিএসএফ। এই মস্তিষ্কের যে ভেন্ট্রিকেলগুলো, এই ভেন্ট্রিকেলগুলোর মধ্যে কে থাকে? সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এবারে সেই সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা সিএসএফ বা মস্তিষ্ক মেরুরস নিয়ে আমরা আলোচনা করব। তো এইটা ইরেজ করে দিই, কারণ মস্তিষ্ক মেরুরস যেখানে তৈরি হয় সেটা আমরা পড়েছি কোরয়েড প্লেক্সাস। তো এই কোরয়েড প্লেক্সাসের স্ট্রাকচারটা একটু বুঝে নেব আমরা। কোরয়েড প্লেক্সাসটা কীরকম দেখতে হয়? কোরয়েড প্লেক্সাসটা কোথায় থাকে? আমরা থ্যালামাসে দেখেছি কোরয়েড প্লেক্সাসটা থাকে। তো সিএসএফ বাস এটা তৈরি হয় কোথায় না? কোরয়েড প্লেক্সাস থেকে তৈরি হয়। কোরয়েড প্লেক্সাস, এই কোরয়েড প্লেক্সাস থেকে কি তৈরি হয়? আমার সিএসএফ। সিএসএফ এর পিএইচ আমাদের জানা আছে 7.33। এন্ডোলিম্ফ, পেরিলিম্ফ, সিএসএফ, এসভিএফ, সাইনোভিয়াল ফ্লুইড এরা মোটামুটি একই ধরনের কেমিক্যাল ইন নেচারের হয়। ওকে, সিএসএফ এর যদি অ্যামাউন্টে যাই আমরা, টোটাল বডিতে সিএসএফ থাকে 140 থেকে 150 ml ফুল বডি, সারা শরীরে, মানে পুরো দেহের মধ্যে। ব্রেনে থাকে আর স্পাইনাল কর্ডে থাকে। ব্রেন প্লাস স্পাইনাল কর্ড, ব্রেন প্লাস স্পাইনাল কর্ডের মধ্যে যদি দেখি তাহলে আমার কি থাকবে? 140 থেকে 150 ml সিএসএফ থাকে। সিএসএফ এর কাজ কি? মস্তিষ্ক মেরুরসের অনেকগুলো কাজ আছে, সেগুলো আমরা জানবো। তো সিএসএফটা কীভাবে তৈরি হয় আগে সেটা আমরা দেখে নিই। সাপোজ আচ্ছা এটা হচ্ছে আমার ব্লাড ভেসেল, ব্লাড থেকে তৈরি হয়। এটা কি? ব্লাড ভেসেলস। আর এইখানে ধরো আমার ভেন্ট্রিকেলসগুলো রয়েছে, এগুলো কি? আমার ভেন্ট্রিকেলস, ভেন্ট্রিকেল। এর মাঝখানে আমার থ্যালামাসের এই জায়গাটাতে, সাপোজ থ্যালামাসের এই জায়গাটাতে আমার কি রয়েছে? অ্যাপেন্ডাইমাল সেলস রয়েছে। কি রয়েছে? অ্যাপেন্ডাইমাল কোষ, যেগুলো এক ধরনের গ্লিয়াল কোষ। অ্যাপেন্ডাইমাল কোষ, অ্যাপেন্ডাইমাল কোষ রয়েছে। তারপরে ধরো এখানে অ্যাস্ট্রোসাইটস রয়েছে প্রচুর পরিমাণে। এগুলো কি আছে? প্রচুর পরিমাণে অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রোসাইট। আর এখানে কিছু নিউরনের সেল বডি রয়েছে, এখানে কিছু নিউরনস রয়েছে, কিছু নিউরনস রয়েছে। আর স্নায়ু কোষ, এগুলো কি? স্নায়ু কোষ রয়েছে। এই যে জায়গাটা তৈরি হলো, এই যে জায়গাটা, এইটাকে বলছে কোরয়েড প্লেক্সাস। এটাকে কি বলছে? কোরয়েড প্লেক্সাস। ওকে, এখানে কি হচ্ছে? এটা হচ্ছে একটা ছাঁকনি। এটা কি কাজ করছে? কোরয়েড প্লেক্সাসটা ছাঁকনির কাজ করে, কারণ এই ব্লাড এখান থেকে ফিল্টার হয়ে আমার কি তৈরি করবে? এখানে সিএসএফ। এই জায়গাটাতে আমার চুইয়ে চুইয়ে কি আসবে? সিএসএফ। যেমন আমার ইউরিন ফর্মেশন বা গ্লোমেরুলার ফিল্টার তৈরি করেছিলাম ছাঁকনির সাহায্যে। গ্লোমেরুলার ফিল্টার কিসের সাহায্যে করেছিলাম আমরা? ছাঁকনির সাহায্যে করেছিলাম। তো এখানেও ব্লাড থেকে ফিল্টার হয়ে আমার সিএসএফটা তৈরি হবে। তো প্রশ্ন আসতে পারে যে সিএসএফ কোথা থেকে তৈরি হয়? কোন জায়গায় যদি উল্লেখ করা থাকে ক্লোরাইড প্লেক্সাস নোবে, কোনো সমস্যা নেই। কিন্তু কী থেকে তৈরি হয় সিএসএফ? সেটা কিন্তু ব্লাড থেকে তৈরি হয়। ব্লাড ফিল্টার হয়ে আমার সিএসএফটা তৈরি হয়। তো ফিল্ট্রেশন মেমব্রেন হিসেবে কে কাজ করছে? অ্যাপেন্ডাইমাল কোষ, অ্যাস্ট্রোসাইট কোষ, স্নায়ু কোষ। এই তিনটা মিলে তৈরি করছে কোরয়েড প্লেক্সাস। এই তিনটাকে একসাথে আমরা কি বলছি? কোরয়েড প্লেক্সাস। তিনটাকে একসাথে আমরা বলছি কোরয়েড প্লেক্সাস। এই কোরয়েড প্লেক্সাসটাও আবার অনেক সময় ব্লাড ব্রেন ব্যারিয়ার হিসেবে কাজ করে। ব্লাড ব্রেন ব্যারিয়ার
ব্লাড ব্রেন ব্যারিয়ার হিসেবে কাজ করে কে, এই কোরয়েড প্লেক্সাস। তো এই সিএসএফ এর কাজ আমরা দেখে নিই কতগুলো সিএসএফ এর ইম্পর্টেন্ট কাজ। সিএসএফ এর কাজ, সিএসএফ এর ফার্স্ট কাজ হচ্ছে প্রোটেকশন করা, তাই না? এই যে মস্তিষ্ক মেরু রসটা রয়েছে প্রোটেকশন করতে সাহায্য করবে। কী থেকে প্রোটেকশন? না ফ্রিকশন থেকে, যে ঘর্ষণ বল সেই ঘর্ষণের হাত থেকে রক্ষা করছে। 2 নম্বর নিউট্রিশন প্রোভাইড করতে সাহায্য করছে, টু সাপ্লাই নিউট্রিশন অ্যান্ড O2 অলসো, অক্সিজেনও সাপ্লাই করে থাকে। 3 নম্বর টু হেল্প ইন ইমিউনিটি। এই যে বললাম ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড ডাইরেক্টলি ব্রেন টিস্যুকে প্রোভাইড করে না, ব্রেনের যে টিস্যুগুলো, যে অংশগুলো সেগুলো প্রোভাইড করে না, কারণ ব্লাডের মধ্যে যদি কোনো কী বলবো প্যাথোজেন থাকে সেটা ব্রেন টিস্যুকে ড্যামেজ করতে পারে। তো এখানে ব্লাডের টিস্যু আর ব্লাডের মাঝখানে একটা ব্যারিয়ার তৈরি করে, যেটাকে ব্লাড ব্রেন ব্যারিয়ার বলি, যেটা ছাঁকনি হয়ে যায়, যেখানে অ্যাপেন্ডাইমাল বা অ্যাস্ট্রোসাইট কোষগুলো সেগুলোকে অনেক সময় গিলে খেয়ে নেয়, সেগুলোকে ধ্বংস করে। ঠিক আছে, মাইক্রোগ্লিয়াল সেলগুলো যেমন ম্যাক্রোফাজ হিসেবে কাজ করে ব্রেনের মধ্যে, গ্লিয়াল সেলগুলো, তো সেগুলোকে ধ্বংস করে দেয়। তো ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করতে সাহায্য করছে, টু হেল্প ইন ইমিউনিটি, অনাক্রম্যতাতে সাহায্য করছে কে আমার, না সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তো এই হয়ে গেল টোটাল আমার ব্রেনের স্ট্রাকচার। নাও আমরা স্পাইনাল কর্ড সম্পর্কে করব, স্ট্রাকচার অফ স্পাইনাল কর্ড। এবার কি চলে যাবো, স্পাইনাল কর্ড। মেরুদণ্ড আলাদা জিনিস, স্পাইনাল কর্ড আলাদা জিনিস। সুষুম্না বা স্নায়ুরজ্জু আমরা বলতে পারি এটাকে, স্নায়ুরজ্জু। আমাদের ব্রেন থেকে এটা বেরিয়ে আসছে, ওকে, ব্রেন থেকে এটা বেরিয়ে আসছে। তো বেরিয়ে আসার পর এই স্নায়ুরজ্জুটা কীরকম হয়, এইরকম একটা ফোলা অঞ্চল থাকে, দুটো জায়গায় ফোলা অঞ্চল পাবো আমরা, স্ফীত অঞ্চল। স্নায়ুরজ্জু দুটো, এটাকে বলছি গ্রীবাদেশীয়, কারণ আমাদের ব্রেনটা এখানে গলার এখান দিয়ে আসছে, গলার এখানটা একটু সুষুম্না স্নায়ুটা ফুলে যায় বা স্নায়ুরজ্জুটা ফুলে যায়। আচ্ছা, গ্রীবাদেশীয় স্ফীত অঞ্চল এবং শেষ হয় আমাদের কোমরের L1 অঞ্চল, এখানে কিন্তু এন্ড হয়ে গেছে, L1 অঞ্চল। তো আর এই জায়গাটাকে আমরা বলছি লাম্বার স্ফীত অঞ্চল, স্ফীত অঞ্চল। তো এটা আমাদের এই সুষুম্না কাণ্ডটা, এই টোটালটা, এর যদি লেন্থ দেখি 42 থেকে 45 সেন্টিমিটার হবে। কত? 42 থেকে 45 সেন্টিমিটার এর লেন্থ আমরা পেয়ে যাব। 42 থেকে 45 সেন্টিমিটার আমার সুষুম্না কাণ্ডের লেন্থ, ওকে। এইটা কিন্তু আর বাড়বে না, বাট আমাদের মেরুদণ্ডটা বাড়বে। লাম্বারের পর কি হয়, স্যাক্রাল, কক্সিজিয়াল, তাই না? আমাদের মেরুদণ্ডটা যদি দেখি, মেরুদণ্ডটা কিন্তু এর থেকে বেশি বড়, কিন্তু এইটা আর বড় হবে না, লাম্বার অঞ্চল অবধি হয়ে এসে সীমিত হয়ে যাবে, ওকে। বয়স সীমা কত? 5 বছর। 5 বছরের মধ্যে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড আমাদের টোটাল ডেভেলপ হয়ে যায়, তারপর সেটা বাড়ে না। কিন্তু 5 বছরের পর আমাদের হাড্ডিগুলো বাড়ে, হাড্ডিগুলো, অস্থির সংখ্যা বৃদ্ধি পায়, অস্থিগুলো আকৃতিতে বৃদ্ধি পায়, এটা আমরা কিন্তু মাথায় রাখবো। 5 বছর পর্যন্ত আমরা একটা প্রবাদ আছে যে আমাদের ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড ডেভেলপ হয়ে যায়। তো স্পাইনাল কর্ড ডেভেলপ কত দূর হবে না, কোমরের যে আমাদের লাম্বার রিজিয়ন, কোমর অঞ্চল, সেই লাম্বার L1 অঞ্চল পর্যন্ত এসে স্পাইনাল কর্ড আমার বৃদ্ধি সীমিত হয়ে যাবে, এর আর বৃদ্ধি হবে না। বাট আমাদের ভার্টিব্রাল কলাম যেটা মেরুদণ্ড, সেই মেরুদণ্ডের মধ্যে কিন্তু সেটার বৃদ্ধি হবে। তো এই যে স্পাইনাল কর্ড, এটা কোথায় থাকে না, নিউরাল ক্যানাল। আমাদের যে মেরুদণ্ড কশেরুকা, তো এই মেরুদণ্ড কশেরুকার ভেতরে যে নিউরাল ক্যানাল থাকে তার মধ্যে কিন্তু এই স্নায়ুরজ্জুটা থাকে, নিউরাল ক্যানাল, ওকে। এই নিউরাল ক্যানালের ভেতরে কিন্তু আমার এই স্নায়ুরজ্জু বা স্পাইনাল কর্ড থাকে, ঠিক আছে। আমাদের যে মেরুদণ্ড তো ছোটো ছোটো টুকরো দিয়ে গঠিত হয়, মেরুদণ্ড কশেরুকা বলে, ভার্টিব্রি বলি আমরা, টোটালটাকে মিলে ভার্টিব্রাল কলাম। তো ভার্টিব্রির ভিতরে যে নিউরাল ক্যানাল রয়েছে, সেই নিউরাল ক্যানালের ভিতরে রয়েছে এই স্নায়ুরজ্জু, ওকে। তো এই স্নায়ুরজ্জু দুটো ফোলা অঞ্চল দেখতে পাচ্ছি, গ্রীবাদেশীয় স্ফীত অঞ্চল, লাম্বার দেশীয় স্ফীত অঞ্চল। টোটাল তো লেন্থ 42 থেকে 45 সেন্টিমিটার, এটার আর গ্রোথ হয় না আপ টু 5 ইয়ার এজ, এই গ্রোথটা রিটার্ডেড হয়ে যায়, কিন্তু ভার্টিব্রাল কলামের গ্রোথ আমার হতে থাকে। আচ্ছা, তো মেরুদণ্ড কশেরুকার এই যে শেষ সোয়েলিং, লাম্বার স্ফীত অঞ্চল, এটা হচ্ছে লাস্ট
লাস্ট পার্ট, এই পার্টটাকে আমরা বলা হচ্ছে কোনাস মেডুলারিস। এই পার্টটাকে আমরা কি বলি? কোনাস মেডুলারিস। কোনাস মেডুলারিস। বাট এটা আবার কিছুটা হলো এখান থেকে, তো L1 অবধি আমি এটা অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করলাম যে এই অবধি L1 অঞ্চল আছে। তো এই জায়গাটায় আবার কিছুটা এক্সটেন্ডেড পার্ট দেখা যায়, যদিও সেটা স্পাইনাল কর্ডের পার্ট না, কারণ এই স্পাইনাল কর্ডের ওপর একটা আস্তরণ আছে মেনিনজেসের। ব্রেনের ওপর যেমন মেনিনজেসের আস্তরণ থাকে, স্পাইনাল কর্ডের ওপরও মেনিনজেসের একটা আস্তরণ আমরা দেখতে পারবো। এটা কি? মেনিনজেস। তো এই মেনিনজেসের যে পায়ামেটারটা রয়েছে একদম ভেতরে, সেই পায়ামেটারটা এক্সটেন্ড হয়, এটাকে বলা হয় ফাইলাম টার্মিনালি। প্রশ্ন আসতে পারে ফাইনাল টার্মিনালি কার অংশ? মেনিনজেসের অংশ। মেনিনজেসের পার্টিকুলারলি কোন অংশ? পায়ামেটারের অংশ। মেনিনজেসের কোন অংশ? পায়ামেটার। ফাইনাম টার্মিনালি পায়ামেটারের এর বর্ধিত অংশ। পায়ামেটারের কি অংশ? বর্ধিত অংশ হচ্ছে আমার কি? ফাইলাম টার্মিনালিস। এবার এই কোনাস মেডুলারিস যে জায়গাটা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ স্পাইনাল কর্ড, অ্যান্ড কোনাস মেডুলারিসের পরও একটা এক্সটেন্ডেড পার্ট দেখা যায় যেটাকে ফাইনাম টার্মিনালি বলে। ফাইনাম টার্মিনালি কিন্তু আমার স্নায়ুরজ্জুর লাস্ট পার্ট না, এটা পায়ামেটারের একটা বর্ধিত অংশ। পায়ামেটার কার অংশ? মেনিনজেসের। স্পাইনাল কর্ডেরও মেনিনজেসের আবরণ থাকে। আচ্ছা, এবার এই ফাইনাল কোনাস মেডুলারিসের এখান থেকে অনেকগুলো স্নায়ু, সুষুম্না স্নায়ুগুলো এইভাবে এখান থেকে বেরোয়। ওকে, তো এটা দেখতে অনেকটা ঘোড়ার লেজের মতো মনে হয়। এই জায়গাটাকে সেই জন্য তখন বলা হয় কডা ইকুইনা। এটা কি বলা হয়? কডা ইকুইনা। আমরা জানি যে আধুনিক ঘোড়ার নাম ইকুয়াস, সেখান থেকে ইকুইনা। কডা মানে লেজ, তো এটাকে তখন বলা হচ্ছে কডা ইকুইনা। কডা মানে টেল বা লেজ, আর ইকুইনা কথাটা এসছে ইকুয়াস থেকে। ইকুয়াস হচ্ছে আধুনিক ঘোড়ার আমাদের বিজ্ঞানসম্মত নাম। প্রাচীন ঘোড়ার নাম ছিল ইউহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, এগুলো আমরা পড়েছি। তো সেখান থেকে আমরা কিন্তু মনে রাখবো যে আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম ইকুইনা। ওকে, তো এটা আমাদের গেল। এবার এখানে যদি আমি ক্রস সেকশন করি, এই স্পাইনাল কর্ডকে ক্রস সেকশন করলাম, তাহলে আমি কি দেখতে পারবো? স্পাইনাল কর্ডকে ক্রস সেকশন করলে পারে যা দেখতে পারবো, আচ্ছা এই জায়গাটা মুছে দিই একটু, তাহলে আমার সুবিধা হবে। এই দিকটা টোটালটা করি। এইরকম দেখতে আমার স্পাইনাল কর্ড। ওকে, এইরকম আমি স্পাইনাল কর্ডটাকে দেখতে পারবো। আচ্ছা, এখানে ভেতরে আমরা পড়েছিলাম যে স্পাইনাল কর্ডের ভেতরে গ্রে ম্যাটার থাকে, বাইরে হোয়াইট ম্যাটার থাকে। ব্রেনের বাইরে গ্রে ম্যাটার থাকে, ভেতরে হোয়াইট ম্যাটার থাকে। গ্রে ম্যাটার কেন গ্রে ম্যাটার সেটাকে বলি, কারণ নিউরনের সেল বডিগুলো সেই দিকে থাকে। তাহলে এখানে কী হবে? নিউরনের সেল বডিগুলো ভেতরের দিকে থাকবে, আর অ্যাক্সন আর ফাইলাম কী বলে টার্মিনাল ব্রাস বর্ডার এনগুলো বাইরের দিকে থাকবে। তো এইখানটায় আমরা গ্রে ম্যাটারগুলো যেভাবে থাকবে সেটা একটু এইরকম থাকবে, শিং তৈরি করে থাকবে, হর্ন লাইক স্ট্রাকচার তৈরি করে থাকবে। ওকে, একটা হর্ন লাইক স্ট্রাকচার তৈরি করে থাকে, শিংয়ের মতো স্ট্রাকচার তৈরি করে থাকে। আর মাঝখানে একটা ক্যানাল থেকে, সেন্ট্রাল ক্যানাল, যার ভেতরে আমার সিএসএফ রয়েছে। এটাকে আমরা কি বলছি? সেন্ট্রাল বা কেন্দ্রীয় গহ্বর, কেন্দ্রীয় নালী বলতে পারি। বরাবর একদম নিচ বরাবর চলে যাবে কেন্দ্রীয় নালী। এখানে কি থাকে? সিএসএফ থাকে। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, এই যে আমি করলাম, আমি দাঁড়িয়ে আছি এখানে, তো এইটা আমার পিঠের দিক, এটা আমার পেটের দিক, সামনের দিক। তো এটাকে ডর্সাল সাইড বলবো, এটাকে ভেন্ট্রাল সাইড বলবো। এটা ডর্সাল সাইডকে পস্টেরিয়ার বলবো, ভেন্ট্রাল সাইডকে অ্যান্টেরিয়ার বলতে পারি আমরা। তো ধরে নিলাম আমার এটা ডর্সাল সাইড, এটা পিঠের দিক, আর এটা পেটের দিক। ওকে, তো এই দিকটা কি ধরলাম? পৃষ্ঠদেশ, আর এটা অঙ্কদেশ। এই দিকটা যদি ধরি অঙ্কদেশ, তাহলে এটা কীরকম হবে? এই যে তিনটা শিংয়ের মতো গ্রে ম্যাটার, এটা কি? গ্রে ম্যাটার। এটা কি? ধূসর বস্তু, সরি শ্বেত বস্তু। ধূসর বস্তু মানে তো গ্রে ম্যাটার, শ্বেত বস্তু এই জায়গাটা, বাইরেটা। আর এগুলোকে আমরা বলছি হর্ন, শিংয়ের মতো স্ট্রাকচার। অ্যান্টেরিয়ার, পৃষ্ঠদেশ মানে ডর্সাল সাইড। এটা আমার কি? ডর্সাল সাইড। এটা কি? ভেন্ট্রাল সাইড। অঙ্কদেশ মানে ভেন্ট্রাল সাইড। তো ভেন্ট্রাল সাইডেরটাকে আমরা বলবো অ্যান্টেরিয়ার,
ভেন্ট্রাল সাইডকে আমরা কি বলবো? অ্যান্টেরিয়ার। ডরসাল সাইডকে আমরা আরেকটা নামে কি বলবো? পস্টেরিয়ার, রাইট? তো এখানে যে হর্নটা আমরা দেখতে পারবো এটা হয়ে যাবে পস্টেরিয়ার হর্ন। এটাকে আমরা কি বলবো? পস্টেরিয়ার হর্ন। এটা হচ্ছে ল্যাটারাল হর্ন, পার্শ্বদেশীয় ল্যাটারাল হর্ন। আর এটা হচ্ছে অ্যান্টেরিয়ার হর্ন, অ্যান্টেরিয়ার হর্ন, রাইট? কী জিনিস না, এখানে ধূসর বস্তুটা রয়েছে। আচ্ছা, এবার এই যে হর্নগুলো, এইখান থেকে আমার নার্ভসগুলো জেনারেট হবে, স্পাইনাল নার্ভস। ওকে, তো প্রথম যে নার্ভসটা আমি করব সেটা হচ্ছে ডরসাল সাইডে বা পস্টেরিয়ার সাইডে। এইখান থেকে আমার নার্ভ বেরোবে, এখান থেকে আমার কী বেরোচ্ছে? নার্ভস বেরোচ্ছে। তো ডরসাল সাইডের নার্ভ বেরোনোর সময় এক জায়গায় আমরা সোয়েলিং দেখতে পারবো, ফোলা অঞ্চল দেখতে পারবো আমরা। ডরসাল সাইড থেকে যে নার্ভস বেরোচ্ছে সেটার একটা ফোলা অঞ্চল দেখতে পারবো আমরা। ওকে, কিন্তু ভেন্ট্রাল সাইড থেকে যে নার্ভ বেরোবে তার কিন্তু কোনো ফোলা অংশ দেখতে পারবো না আমরা। ভেন্ট্রাল সাইড থেকে যে নার্ভ বেরোবে তার ফোলা অংশ দেখতে পারবো না। এটা একটু বেশি মোটা হয়ে গেছে, যাই হোক। ভেন্ট্রাল সাইডে যে নার্ভসগুলো বেরোবে সেটার কিন্তু কোনো ফোলা অংশ আমরা দেখতে পারবো না। তো এই যে সোয়েলিংটা দেখা গেল, এটা কি বলা হয়? গ্যাংলিয়ন। এটাকে কি বলা হয়? ডরসাল রুট গ্যাংলিয়ন। মনে করে দেখো, আমরা পড়েছিলাম প্রথম ভিডিওটাতে যখন আমরা জেনারেল স্ট্রাকচারগুলো পড়ছিলাম, বিভিন্ন ধরনের নিউরনসের টাইপগুলো বলছিলাম, ইউনিপোলার, সিউডো ইউনিপোলার, বাইপোলার যে নিউরন পড়ছিলাম, সেখানে আমরা সিউডো ইউনিপোলার যে পড়েছিলাম আমরা, সেটা কিন্তু ছিল ডরসাল রুট গ্যাংলিয়াতে। কোথায় পাওয়া যায় না? এটাই হচ্ছে সেই ডরসাল রুট গ্যাংলিয়া, ডরসাল রুট গ্যাংলিয়ন। এখানে গ্যাংলিয়ন তৈরি করে। ওকে, আর এই যে স্নায়ুগুলো, এই ডরসাল সাইডে যে স্নায়ুগুলো যায় তারা সবাই সংজ্ঞাবহ হয়, অর্থাৎ সেন্সরি। সংজ্ঞাবহ অর্থাৎ সেন্সরি। ওকে, মানে কোনো একটা সেন্স যাচ্ছে, সে ডরসাল রুট দিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে রেসপন্স যখন হবে, হাইপোথ্যালামাসকে রিলে সেন্টার বলা হয় অনেক সময়। সরি, স্পাইনাল কর্ডের রিলে সেন্টার কোথায়? গ্রে ম্যাটারে থাকে, ভেতরে থাকে। এখানে রিলে সেন্টার রয়েছে, এখান থেকে স্নায়ুটা আসছে, এখানে রিলে করছে, তারপরে মোটর নিউরন। তাহলে ভেন্ট্রাল সাইডে কি থাকে আমার? স্পাইনাল কর্ডের থেকে যে নার্ভস বেরোয়, স্পাইনাল নার্ভের মোটর নিউরনটা কোন দিকে থাকে? এটা অজ্ঞাবহ, আজ্ঞাবহ বা মোটর। এখান দিয়ে কী যায়? মোটর নার্ভসগুলো যায়, মোটর নার্ভ যায়, এখানে সেন্সরি নার্ভ যায় এদিক দিয়ে। তাহলে প্রশ্ন আসতে পারে, স্পাইনাল কর্ডের কোন সাইড দিয়ে সেন্সরি নার্ভ যায়, কোন সাইড দিয়ে মোটর নার্ভ যায়? ভেন্ট্রাল সাইড দিয়ে মোটর নার্ভ যায়, আর ডরসাল সাইড দিয়ে সেন্সরি নার্ভ যায়। দিয়ে দুটো মিলে একটা মিক্সড নার্ভ তৈরি করে। দুটো মিলে কি তৈরি করে? যে নার্ভসগুলো বেরোয় আলটিমেটলি, এটা হচ্ছে মিক্সড নার্ভ। মিক্সড নার্ভস কি তৈরি করে? মিক্সড নার্ভ তৈরি করে। তো ইন দ্যাট সেন্স আমরা তখন পড়েছিলাম যে স্পাইনাল নার্ভস যেগুলো হয় তারা সবাই মিক্সড হয়। অল স্পাইনাল নার্ভস 31 জোড়া, অল স্পাইনাল নার্ভস হাউ মেনি পেয়ার্স? 31 পেয়ার্স। 31 জোড়া আমার কি হয়? মিক্সড ইন নেচার হয়, মিক্সড ইন নেচার হয়, অর্থাৎ সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ দুটোই কাজ করে কি? স্পাইনাল নার্ভসগুলো। বাট ক্রেনিয়াল নার্ভসগুলো 12 জোড়া যে ক্রেনিয়াল নার্ভস রয়েছে তাদের কেউ সেন্সরি হয়, কেউ মোটর হয়। সেটা আমরা পিএনএসটা পড়ার সময় আমরা পড়ে নেব। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার টোটাল স্ট্রাকচার অফ স্পাইনাল কর্ড, অ্যান্ড তার মধ্যে দিয়ে যে আমার রুট কীভাবে যাচ্ছে সেইটা। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা খুব সম্ভবত যে সেন্সরি অর্গানগুলো রয়েছে আমাদের, যে আয়ের স্ট্রাকচার, ইয়ারের স্ট্রাকচার, বা কীভাবে সে আয়ের মধ্যে দিয়ে ভিশনটা কাজ করছে, বা ইয়ারের মধ্যে দিয়ে কীভাবে সাউন্ড ট্রান্সমিট হচ্ছে, সেটা ইম্পালসটা আমার ব্রেনে যাচ্ছে অডিটরি নার্ভের মাধ্যমে, সেগুলো নিয়ে আলোচনা করবো। তো এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটিতে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।